আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সবাইকে আমাদের ৮ম শ্রেণীর একাডেমিক প্রোগ্রামে একটা একাডেমিক ক্লাসে অনেক, অনেক স্বাগতম। আমরা আজকে আমাদের ৮ম শ্রেণীর বিজ্ঞানের ৮ম চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব। যেই চ্যাপ্টারটা অনেক মানুষের মনে ভয়ের সঞ্চারণ করে। অনেক মানুষের কাছে অনেক হার্ডশিপ চিন্তাভাবনা থাকে যে এই চ্যাপ্টারটা কিভাবে কমপ্লিট করবো ভাইয়া? ভালো লাগে না বা বুঝতে পারি না। সো এই পুরো চ্যাপ্টারটা আমরা ২ টা পার্টের মধ্যে কমপ্লিট করব। আমরা পার্ট 1 এর মধ্যে যে অংশটুকু পড়ব, সেটুকু টোটালি থাকবে হচ্ছে তোমার এই চ্যাপ্টারের হাফ অফ কভার করবে এবং থাকবে হলো কি জিনিস সেটা আমি বলে দিই। সেটা থাকবে হচ্ছে একেবারে সূচনা, বেসিক জিনিসপাতি, হ্যাঁ? আমাদের যোজনী রিলেটেড ধারণা, যোজনী সম্পর্কিত ধারণা, মৌল সম্পর্কিত ধারণা, যৌগ সম্পর্কিত ধারণা এবং বিক্রিয়া, সমতাকরণ ও প্রকারভেদ এই অংশটুকু ইনশাল্লাহ থাকবে এবং বাকি অংশটুকু অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, তাপের রূপান্তর, তারপরে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া যেগুলো আছে সেটা আমরা পার্ট 2 এর মধ্যে কমপ্লিট করব। ওকে, চলো তাহলে শুরু করি। পুরো ক্লাস জুড়ে আমি তোমার সাথে থাকবো আশিকুল ইসলাম খান ভাইয়া। পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমি তোমাকে ইনশাল্লাহ নবম দশম শ্রেণী থেকে শুরু করে 11-12 পর্যন্ত পুরো রসায়নের আসলে অংশটা জুড়ে তুমি শুধু আমাকেই ইনশাল্লাহ দেখতে পাবা সব থেকে বেশি। আমি তোমাকে বলবো অষ্টম শ্রেণীর ভিতরটাকেও এইবারে এসে যুক্ত হয়ে বা এইবার থেকে অষ্টম শ্রেণী জিনিসটাকে আরো বেশি ভালো মতন করে নেওয়ার একটা কারণ হলো যেন তোমার রসায়নের প্রতি একটা ভালো লাগা যেন অ্যাটলিস্ট ক্লাস 8 থেকে বিল্ড আপ হয়। এটা যেন আরো আগে থেকে বিল্ড হয় সেটার চেষ্টাও আমাদের থাকবে। তবে তোমার চিন্তা নাই, ইনশাল্লাহ এই এক চ্যাপ্টারের উপরে তোমার ভালো একটা কনফিডেন্স চলে আসবে এই ক্লাসটা করলে, এতটুকু আমি বলতে পারি। এই পুরো মানে আমার সাথে এই ২ টা পার্টের ক্লাস করলে। এখন এখানে চলে আসো কিছু কথাবার্তা বলি। আমরা একটু জিনিসপাতি অ্যাডভান্স শিখব। এই জিনিসগুলা থেকে তোমার কোয়েশ্চেন আসবে আমি এটা বলতেছি না। ডিরেক্টলি কোয়েশ্চেন ইনশাল্লাহ আসবে না। বাট কোয়েশ্চেন না আসলেও ভাইয়া তোমার যে প্রশ্নগুলো আসবে সেগুলো বোঝার জন্য তোমাকে একটা অ্যাডভান্স জিনিসপাতি শিখতে হবে। যেমন আমি তোমাকে আজকে পড়ানোর ভিতরে ইনশাল্লাহ একটা জিনিস আগেই শিখাবো বলে রাখি। সেটা হচ্ছে ধরো যৌগমূলক রিলেটেড কথাবার্তা। যৌগমূলক, তাদের জারণমান বা তাদের যোজনী, এই সকল জিনিসপাতি রিলেটেড কথাবার্তা যেটা তোমার বইয়ের ভিতরে ডিরেক্টলি নাই বাট জরুরি তোমার জন্য। চলো তাহলে শুরু করা যাক, দেখাই যাক না আমরা পারি কিনা। ওকে, সো প্রথমে যদি একেবারে আমরা এই 3টা অংশ নিয়ে কথাবার্তা বলি, একটা হচ্ছে আমাদের প্রতীক, একটা হচ্ছে আমাদের সংকেত, একটা হচ্ছে আমাদের যোজনী। তো আমরা প্রতীক, সংকেত এই 2টা নিয়ে আগে একটা কথাবার্তা বলবো। আচ্ছা, এই ইহজাগতিক তুমি যা কিছু তোমার চোখের সামনে দেখতে পাচ্ছ, তোমার হাতে কলম থেকে, টেবিলে খাতা থেকে, সামনে মোবাইল থেকে শুরু করে উপরে সিলিং, ফ্যান, যা কিছু তুমি দেখতে পাচ্ছ সবকিছুই ক্ষুদ্র ক্ষুদ্র কোনো না কোনো কোণা দিয়ে গঠিত এবং এটা তুমি শিখেছো হচ্ছে একেবারে 6 নাম্বার চ্যাপ্টারে, যেটা আমি তোমাকে পড়াইছিলাম, পদার্থের গঠন। শিখেছো না? হ্যাঁ। তো ওই যে ক্ষুদ্রতম কোণা, এইগুলা আসলে মানে কতগুলা, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোণা যদি থাকে, তাহলে দুনিয়াতে যত বস্তু আছে সবার জন্য এক একটা গাঠনিক প্রতীক থাকবে এমন কি? বিষয়টা হচ্ছে না। বিষয়টা হলো ওইটা এক্সাক্ট না। তাহলে আমরা যখন হলো যে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যেতে যেতে তার গাঠনিক উপাদানের ভিতরে যাব, তখন মোর অর লেস কতগুলো আমরা মোটে মৌল পাই? ১১৮টি এখন পর্যন্ত আবিষ্কৃত। অর্থাৎ তোমার চোখের সামনে যা কিছু পদার্থ আছে সেগুলা এই ১১৮টি মৌলেরই কোনো না কোনো মৌল দিয়ে বা একাধিক মৌল দিয়ে তৈরি। কয়টা? ১১৮টি মৌল। ১১৮টি মৌল। এই ১১৮টি মৌল নিয়েই কিন্তু আমাদের কি তৈরি হয় বলো তো ভাইয়া? পর্যায় সারণী তৈরি হয়। পর্যায় সারণী তৈরি হয়। পর্যায় সারণী কেন দরকার আমাদের? পর্যায় সারণী হচ্ছে ১১৮টা মৌল। ১১৮টা মৌল সম্পর্কে জানাও কি তোমার কাছে মনে হচ্ছে চারটিখানি কথা নাকি? অবশ্যই না। তো পর্যায় সারণীতে আমরা ৭টা পর্যায়ে আর ১৮টা গ্রুপের মাধ্যমে এদের কমবেশ ১১৮টা মৌলকেই খুব সহজেই হচ্ছে তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টারিস্টিক গুলা বুঝতে পারি। তার মানে তুমি বুঝলা ১৮টা যদি গ্রুপ থেকে থাকে তাহলে ১৮টা মানে ডিফারেন্ট গ্রুপে ডিফারেন্ট ডিফারেন্ট বৈশিষ্ট্য থাকে। মানে মোর অর লেস ১৮ প্রকার বৈশিষ্ট্যের একটা পারমুটেশন কম্বিনেশন হইতে পারে। তাই না? একেকজনের একেক রকম। ধরতে পারতেছো কিছুটা, বুঝতে পারা যাচ্ছে কিছুটা। হ্যাঁ, ওই ১১৮টা মৌলের ভিতরে একেবারে কিছু মৌল তুমি চিনো, যেমন হচ্ছে এই যে হাইড্রোজেন, হিলিয়াম, এগুলা পড়াইছি না? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ছিল না ভাই এগুলা? এই যে এগুলার পারমাণবিক সংখ্যা কত করে ভাই বলো তো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ যেটা পারমাণবিক সংখ্যা সেটাই তার কি? প্রোটন সংখ্যা। এগুলা তো আমরা জানি।
ওকে, তো এই যে ধরো এই সিরিয়ালটা পর্যন্ত আমি তোমাকে একটা দেখালাম, আমি মিনিমাম 18 পর্যন্ত তোমাকে অবশ্যই পড়তে বলি, বা 20 পর্যন্ত। শুরুর দিকে আসলে এতটুকু পড়াই লাগে, এই মৌলগুলো লাগবেই আমাদের মাস্ট। অ্যাটলিস্ট তুমি যে সকল যৌগের সাথে এখন এই ক্লাসে এই চ্যাপ্টারের মধ্যে এক্সপোজ হবা, সেগুলোর জন্য তোমার আসলে এই কয়টা মৌল 20 পর্যন্ত যে মৌলগুলো সেটা মাস্ট মনে রাখতে হবে আসলে। আচ্ছা, আসো ধীরে ধীরে আগাই। তো যেটা বললাম, তাহলে এগুলা দিয়েই হচ্ছে ওই জিনিসটা আসলে গঠিত। যেমন কাঠ গঠিত, তুমি দেখলেই যেতে জানলেই বুঝতে পারবা, কাঠের গঠন উপাদানের ভিতরে ম্যাক্সিমাম অংশ জুড়ে আছে কার্বন, হাইড্রোজেন, কোথাও কোথাও হচ্ছে অক্সিজেন। এইটা দিয়ে আসলে কাঠ গঠিত। তোমার সেলুলোজ, হ্যাঁ, বিটা গ্লাইকোসাইডিক বন্ধন, এই জিনিসপাতিগুলো দিয়েই আসলে তৈরি। এটা বুঝতে পারবা, আরো আরো ধীরে আরো যখন বেশি পড়বা তখন জানতে পারবা। সো তোমার রুমের ভিতরে অবভিয়াসলি কাঠের কিছু না কিছু তো আছে। তোমার সামনে যে প্লাস্টিক যদি থাকে, কোনো একটা প্লাস্টিকের দরজা, তুমি যদি টেবিলে পড়তেছো, সেটা যদি আসলে প্লাস্টিক হয়ে থাকে তাহলে তো সেটা হচ্ছে আসলে কি একটা পলিমার। ওর ভিতরেও কিন্তু কার্বন আছে। পলিমার হচ্ছে ভাই আবার পেট্রোলিয়ামের একটা, মানে পেট্রোলিয়াম থেকেই মেইনলি উদ্ভূত এমন। তো যাক, আমি ধীরে ধীরে আগাই বা ধীরে ধীরে ভেতরে ঢুকি, তুমি মোরাললেস বুঝতে পারতেছো জিনিসগুলো আমি তোমাকে কি বলতে চাচ্ছি। প্রত্যেকটা পদার্থের গাঠনিক উপাদান আছে, এবং গাঠনিক উপাদানগুলোর ভিতরে তুমি যদি ঢোকো, তাহলে তুমি কত ধরনের মৌল পেতে পারো? হাইয়েস্ট 118টা মোটে মৌল রয়েছে। এগুলাই আসলে এক একজনের সাথে বন্ধন গঠন করে এই জিনিসগুলো তৈরি করতেছে। এতটুকু বুঝছো? ওকে, এখন কথা হলো যে এই যে টোটাল পদার্থগুলা যতগুলা আছে, পদার্থ কি সেটাও আমরা জানি, যার ভর মানে যে জায়গা দখল করে এবং যার ভর আছে, সেটাই তো হচ্ছে আমাদের পদার্থ, তাই না? আচ্ছা, তো পদার্থগুলো আসলে মোরললেস জাস্ট দুই ভাগে ভাগ করা সম্ভব। দুই ভাগে, তার গাঠনিক উপাদানের উপর নির্ভর করে। একটা হচ্ছে তার মৌলিক পদার্থ, কি বললাম বলো তো? একটা হইলো আমাদের মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। এই দুই শ্রেণীতে ভাগ করা যায়। মৌলিক পদার্থ মানে হচ্ছে ওকে ভাঙলে ওই জিনিসই পাওয়া যায় শুধু। যেমন ধরো, আমি যদি সিম্পল একটা উদাহরণ দেই, লোহার রড। চিন্তা করো, এটা লোহার একটা দণ্ড বা লোহার রড। যে লোহার রড দিয়ে তুমি যে বাসায় আছো, সেটার যে বিমগুলা তৈরি করা হয়েছে সেটার ভিতরে আছে। এখন ওই লোহার রড তোমার এত মোটা, এত ভারী, এত বড়, ওটাকে তুমি ভাঙলে কি পাবা? ওই লোহা ছাড়া অন্য কিছু পাবা? লোহা বলতে কে? ফেরাম, Fe। এটাও কিন্তু আমাদের একটা মৌল না? ফেরাম। এখন লোহাকে আমি লোহা বলতেছি না, কি দিয়ে প্রকাশ করতেছি রসায়নে? Fe দিয়ে। তাহলে এই Feটা হচ্ছে ভাইয়া লোহার প্রতীক। লোহার প্রতীক, বুঝছো? মৌলকে আমরা যা দ্বারা প্রকাশ করি সেটাই হচ্ছে মৌলের প্রতীক। শেষ। একটা সিঙ্গেল ইউনিট মৌলকে আমরা যা দ্বারা প্রকাশ করি সেটাই হচ্ছে তার প্রতীক, বুঝছো? ওকে, তো এই হচ্ছে তোমার কথা। এখন লোহার শব্দটা আসলে আয়রন থেকে তো আমরা লোহাটাকে নেই নাই, কি নিয়েছি? গ্রিক শব্দ থেকে। যারা আবিষ্কার করছিলেন তাদের নাম, মানে তাদের ওই ভাষা অনুযায়ী আসলে। তো গ্রিকে এটা হচ্ছে ফেরাম। ফেরামের Fe ব্যবহার করা হয়। এজন্য বলা হচ্ছে যে সাধারণত মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের একটি বা দুইটি অক্ষর দিয়ে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করা হয়। যেমন আমি হাইড্রোজেনের H দিয়ে প্রকাশ করতেছি, হিলিয়ামকে He দিয়ে প্রকাশ করতেছি, লিথিয়ামকে Li দিয়ে প্রকাশ করতেছি, বেরিলিয়ামকে Be দিয়ে প্রকাশ করতেছি। সেটা আমাদেরকে জানা লাগবে। এটা আগে থেকেই ফিক্স করে রাখছেন যারা এগুলো আবিষ্কার করছিলেন তাদের থ্রুতে। ওকে, মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলা হয়। তাহলে মৌলটাকে আমরা যা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি সেটাই তো তার হচ্ছে কি সংক্ষিপ্ত রূপ, সেটাকে কি বলি আমরা? প্রতীক, বুঝছো? আর যৌগ, কোন ধরো একটা যৌগ, যেমন আমি যদি তোমাকে বলি ভাই পানি, সিম্পলি বুঝো, বললাম কি পানি। পানির ভিতরে কে আছে বলো তো? H2O। পানির মধ্যে কে আছে? H2O। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, H2O। এখন এখানে এটা কি একটা মৌল আছে নাকি মানে দুই ধরনের মৌল আছে এখানে বলো তো? অবশ্যই দুই ধরনের। এক ধরনের হচ্ছে হাইড্রোজেন, এক ধরনের হচ্ছে অক্সিজেন। দুই ধরনের মৌল রয়েছে। তার মানে এটাকে কি আমি মৌলিক পদার্থ বলবো? নিশ্চয়ই না। এটা আমাদের কি পদার্থ বলো তো? যৌগিক পদার্থ। তো যে যৌগ থেকেই মেইনলি যৌগিক পদার্থের হিসাবটা চলে আসে, বুঝছো? যৌগিক পদার্থ যৌগ থেকে মেইনলি চলে আসছে। এখন এখানে কিন্তু টোটাল পরমাণু সংখ্যা কয়টা? 3টা। একটা অক্সিজেন পরমাণু আর 2টা হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এই যে যৌগিক পদার্থ, এই যৌগিক পদার্থের কনসেপ্টে যদি চিন্তা করো তুমি, তাহলে আমি একটা যৌগকে রিপ্রেজেন্ট করতেছি না H2O দ্বারা? আমি পানি না লিখে বা ওয়াটার না লিখে H2O দিয়েও কিন্তু পানিকে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে পানির সংকেত। ওকে, তাহলে সংকেতের ভিতরে কি একাধিক প্রতীক থাকে না? দেখো তো, হাইড্রোজেনের কি H এর প্রতীকটা আছে না? অক্সিজেনের প্রতীক কি O, এটা আছে না? আছে। তার মানে একাধিক প্রতীক সম্বলিত করে কোন একটা যৌগকে যখন আমি রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা বলি হচ্ছে সংকেত। সংকেতটা হচ্ছে একাধিক প্রতীক মিলে বা একাধিক মৌল মিলে যখন একটা যৌগ গঠন করা হয়, এবং এই যৌগটাকে যে সকল প্রতীক দিয়ে এবং প্রতীকের সাথে সংখ্যাসূচক কিছু থাকে, যেমন এখানে H2, এটাই তো হচ্ছে মেইনলি যোজনী।
এটাই আবার হচ্ছে যোজনী। দেখছো একে অপরের সাথে কতটা ইন্টারকানেক্টেড। তো এই যে প্রপার যোজনী ব্যবহার করে যখন একটা যৌগকে রিপ্রেজেন্ট করি আমরা, তখন সেটাকে আমরা বলি আসলে কি কি সংকেত। ক্লিয়ার? তাহলে প্রতীক হচ্ছে শুধুমাত্র কোনো আমার একটা মৌলকে রিপ্রেজেন্ট করার জন্য যে সংক্ষিপ্ত রূপ, সেটা হচ্ছে তার প্রতীক। এবং একাধিক প্রতীক মিলে যখন একটা যৌগকে আমরা রিপ্রেজেন্ট করি, তখনই কিন্তু সেটা হয়ে যায় কি আমাদের সংকেত। এটা যেমন একটা যৌগিক পদার্থ, আমি যদি এখানে এই জিনিসটা লিখতাম O3, এটা আসলে কি বলতো ভাই? ওজোন গ্যাস। এটাও কিন্তু একটা যৌগ, ওজোন গ্যাস। ওজোন গ্যাস কি যৌগ না? যৌগ। কিন্তু এটাকে কি আমরা কি বলতাম বলতো? এটাকে কি আমরা যৌগিক পদার্থ বলবো নাকি মৌলিক পদার্থ বলবো? এটাকে আমরা মৌলিক বলবো না? কেন? কারণ ওজোন গ্যাসকে তুমি ভাঙো, এখানে তুমি কি পাবা? ওই লোহার রডের মতন খালি যখন ফেরামি পাইছিলা, এখানে কি O3 কে ভাঙলে এখানে তো 3 পরমাণু অক্সিজেন আছে, তাহলে কি খালি অক্সিজেনই পাবা না? তার মানে এটা আমাদের কি পদার্থ হচ্ছে? মৌলিক পদার্থ হচ্ছে না? কোনো কি সমস্যা আছে? থাকার কথা না। ক্লিয়ার? ওকে, ডান। এই কথাটাই হচ্ছে যে এখানে বলতেছে, এখানে হাইড্রোজেনের প্রতীক দেওয়া আছে। আর কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। কি বলতেছে? কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে, যে অণু যখনই বলে দিল অণু ভ্যা, তার মানে সেখানে অবশ্যই একাধিক পরমাণু রয়েছে। যেমন এটা একটা অণু, এটা একটা অণু, বাট যদি আমি বলি শুধু ফেরাম, এটা কি একটা অণু? উত্তরটা হচ্ছে না, এটা কি একটা পরমাণু। বাট আমি যদি বলি H2, এটা কি একটা অণু? ইয়েস, এটা অণু। আমরা অণুর সংকেত কি শিখেছিলাম? একাধিক পরমাণু নিয়ে গঠিত হয় কি অণু। তো একাধিক পরমাণু আছে না, 2টা পরমাণু আছে না, তাহলে এটাকেও আমরা কি বলবো? সংকেত। এটাকে কি প্রতীক বলবো? নিশ্চয়ই না। প্রতীক, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে শুধু H। হাইড্রোজেন তো একটা দ্বিআণবিক মানে দ্বিপারমাণবিক গ্যাস, এটাও আমি বলছিলাম তোমাদেরকে। এটাও শেখানো হয়েছিল কোথায়? ওই পদার্থের গঠন অধ্যায়টার মধ্যে, যে কারা দ্বিপারমাণবিক গ্যাস। এরকম আমরা হাইড্রোজেন, তারপরে হাইড্রোজেন ছিল, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছিল না? এরা একটা লিস্ট দিছিলাম না? এগুলা শিখে রাখলেই মজা। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম কাইন্ড অফ প্রতীক, আমরা শিখলাম সংকেত। এখন আমাদেরকে মেইন যেই অস্ত্রটা শিখতে হবে সেটা হচ্ছে যোজনী। যোজনীর ভিতরে যাচ্ছি, বাট আরেকবার মানে একটু মানে রাফলি রিক্যাপ করার চেষ্টা করো। যত সকল ধরনের পদার্থ আছে, কয় ধরনের হয়? 2 ধরনের হয়। এক হচ্ছে যৌগিক পদার্থ, 2 হচ্ছে মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ মিন্স ওটাকে ভাঙলে তুমি একাধিক পরমাণু পাবা, একাধিক পরমাণু পাবা। আমি অণু পরমাণুর হিসাবটাতে যাচ্ছি আরো পরে, ভালো করে বুঝো। একাধিক পরমাণু পাবা। ওখানে স্লাইডের লেকচারের ভিতরে ঢুকলেই দেখবে একটা আলাদা স্লাইড রাখছিলাম অণু পরমাণু এবং আমাদের মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এই দুইটাকে, এই 4টা জিনিসকে কম্পেয়ার করে। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছি সেটা হলো যে মৌলিক পদার্থ পাইলা, যৌগিক পদার্থ পাইলা, এতদূর পর্যন্ত ডান। প্রত্যেকটা পদার্থই আসলে কি দিয়ে গঠিত? অবশ্যই তার গাঠনিক উপাদান দিয়ে গঠিত। ওই গাঠনিক উপাদানগুলা কি তাহলে পদার্থ অনুযায়ী? পদার্থ আমার কোটি কোটি আছে পৃথিবীতে, কোটি কোটি গাঠনিক উপাদান। টু বি অনেস্ট না, কয়টা? মোরাললেস 118টা। এই 118টা মৌলই একে অপরের সাথে ভিন্নভাবে ভিন্ন রূপে যুক্ত হয়ে আসলে কি তৈরি করে? প্রত্যেকটা ডিফারেন্ট পদার্থ তৈরি করে। ক্লিয়ার? যেমন তুমি কাঠ ভাঙো, কি পাবা? সেলুলোজ পাবা। সেলুলোজকে তুমি ভাঙো, সেলুলোজকে ভাঙলে তুমি পাবা হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এই যে তুমি 3টা মৌল পেয়ে গেলা, এই মৌলগুলাকে আমি তো আর কার্বন পুরোটা CARBON লিখি না, তাই না? কি দিয়ে প্রকাশ করি? কার্বনকে C দিয়ে প্রকাশ করতে পারি। তো আমার যে মৌলকে প্রকাশক যেই সংখ্যাটা, সেটাকে আমরা কি বলি ভাই? প্রতীক। ক্লিয়ার? প্রতীক। এখন মৌল, এই যেখানে বলে দিয়েছে জিনিসটা, মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে, মৌল বা যৌগের যে অণুর সংক্ষিপ্ত রূপ, যেমন পানি, এটা একটা অণু না ভাইয়া? অণু। এই অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? সংকেত। এখন সংকেত তৈরি করতে তাহলে আমাদের একাধিক লাগে কিনা, একাধিক প্রতীক লাগে কিনা? অবশ্যই লাগে। এখন অণু আমার মৌলিক হইতে পারে, যৌগিক হইতে পারে। যেমন এটা দেখো তো, পানি, এটাকে যদি ভাঙো তাহলে তুমি হাইড্রোজেন পাবা বা অক্সিজেন পাবা, তার মানে এটা কি একটা যৌগিক। বাট যদি আমি অক্সিজেন অণুর কথা মানে ওজোন অণুর কথা বলি, O3, এটা কি আমাদের মৌলিক না? এখানে শুধু আমি কি পাবো? অক্সিজেনই পাবো না? অক্সিজেন পরমাণু পাবো। এত ডান। ওকে, প্রতীক আর সংকেত বেসিক্যালি প্রকাশ করার যে রূপ সেইটা। অণুকে যখন আমরা প্রকাশ করতেছি তখন অবশ্যই সেটা হচ্ছে আমাদের সংকেত। আর যখন কোনো আমরা একটা পরমাণুকে প্রকাশ করতেছি, এ সিঙ্গেল পিস অফ অ্যাটম বা পরমাণুকে প্রকাশ করতেছি, তখনই সেটা হচ্ছে আমাদেরকে প্রতীক। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার আশা করি। এই যে এখানে দেখো বেশ কিছু অণু সংকেত সহ দিয়ে রেখেছে, যেমন হাইড্রোজেন অণু সংকেত H2, অক্সিজেন অণু সংকেত O2, এটা কিন্তু অক্সিজেন গ্যাস, আর এটা হচ্ছে ওজোন গ্যাস O3। তারপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে সংকেত, সেটা কি বলতো? HCl। এমন একটা মানে তোমার কি সরল ক্ষুদ্র মনে একটা কোশ্চেন জায়গা না? হাইড্রোজেন আমার ক্লোরিনের সাথে যখন বন্ধন তৈরি করতেছে, তখন হাইড্রোজেন আর Cl, এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, মানে এগুলাতে আসলে এক এক করে আছে। বাট যখন আমার হচ্ছে পানির সাথে বন্ধন গঠন করতেছে, তখন আবার হাইড্রোজেনের এখানে 2 আর অক্সিজেনের এখানে 1, মানে এখানে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে হচ্ছে 1টা, এইরকম। মানে হোয়াই দো এক হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে করলো, অক্সিজেনের সাথে করলো, এখানে 2 আসলো, এখানে কেন এটা H2Cl হইলো না? কোশ্চেন আসতেই পারে। তো কেন হচ্ছে না, এইটার পেছনের মেজর রিজনটাই হচ্ছে আসলে কে বলতো? এই যে পাপিবান্দা, যোজনী, ভ্যালেন্সি। কে?
ভ্যালেন্সি বা যোজনী, ভ্যালেন্সি বা যোজনী। বোঝা গেছে? চলো তাহলে ওইটার ভিতরে আমরা ডিপ ডিগিং করা শুরু করি। ওকে, তো এইখানে সুন্দর মতন একেবারে বলে দিচ্ছে যে যৌগের সংকেত লেখার সময় আমাদেরকে মৌলের যোজনী সম্পর্কে ভাবতে হবে। কি ভাববা তুমি? যোজনী সম্পর্কে কোনো জ্ঞান না থাকলে হবে লাভ? নিশ্চয়ই না। তাহলে যোজনী সম্পর্কে প্রথমে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। ওকে, মৌলের যোজনী সংখ্যা অনুযায়ী মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে গঠন তৈরি করে, মানে যৌগ গঠন করে। অবশ্যই মৌলিক পদার্থের যোজনীকে আমরা একটি হাতের সাথে তুলনা করতে পারি, মানে যে মৌলিক পদার্থ মানে প্রত্যেকটা যে সিঙ্গেল ইউনিট এদের যোজনীটাকে আমরা একটা হাতের সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, কার হাত কয়টা আসলে, ওই জন্যই বলা হয় কার্বনের হাত কয়টা? 4টা। মাথায় রাখবা সবসময়। হ্যাঁ, কার্বনের হাত হচ্ছে কয়টা? 4টা। অক্সিজেনের হাত কয়টা ভাগ? 2টা। নরমালি হাইড্রোজেনের হাত কয়টা ভাগ? 1টা। এই হচ্ছে তাদের হাত সংখ্যা, এটাই হচ্ছে তার যোজনী সংখ্যা। খুব শিখলাম ভাই, অনেক উপকার হইলো। আমি শিখাচ্ছি, ডিটেইলডে শিখাচ্ছি, চিন্তা নাই। কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটা পরমাণু হাইড্রোজেন মানে কয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। যেমন দেখো অক্সিজেন, আমরা হাইড্রোজেনটাকেই হচ্ছে যে একেবারে আমাদের পরিমাপক হিসাবে ধরবো, মানে জয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে তার যোজনী হচ্ছে তত। যেমন ধরে নে, আমি যদি চিন্তা করি সোডিয়াম আমার কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে? একটা। তার মানে এখানে সোডিয়ামের যোজনী কত? 1। বাট ইন কেস আমি যদি বলি যে আমাদের নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে? 3টা। এক পরমাণু নাইট্রোজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে বলো? 3টা। বাট এটা তো তুমি কেমনে জানলা? আমি যখন তোমাকে এই একটা যৌগ লিখে রাখলাম তখন। ধরো তুমি টুপ করে এখন আসমান থেকে পড়ছো, তুমি কি জানো NH3 নামে কোনো যৌগ হয়? একটা মুভি হয়। আচ্ছা, মজা করলাম। যাক, আছে কিন্তু তুমি ইউটিউব সার্চ করে দেখো। যাক, যেটা বললাম যে NH3 নামে যে কোনো একটা যৌগ হয়, এটা কি তুমি আগে থেকে জানো? জানো না। হ্যাঁ, তুমি নাইট্রোজেন বাবাজিকে চিনো, আমি মানলাম যে তুমি নাইট্রোজেন বাবাজিকে চিনো, বাট তুমি কেমনে জানবা যে NH3 নামে একটা যৌগ আছে? এটাই তো তোমার কাজ, যে মানে কাইন্ড অফ তোমার বইয়ের ভিতরে এরকম ভাবে বলতেছে যে তুমি তুমি যোজনী সম্পর্কে জানো না, বাট তুমি NH3 নামের যৌগকে আগে চিনবা বা মুখস্থ রাখবা, দিয়ে চিন্তা করবা যে N যেহেতু আমার 3টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই তার যোজনী হচ্ছে 3। ঠিক আছে? আবার কিন্তু এরকম ভাবে বললো না যে নাইট্রোজেনের যোজনী কেন 3 যে NH3 নামে একটা যৌগ হতে পারে। একটু বুঝো আমি আমি কোন জিনিসটা ধরার চেষ্টা বা বলার চেষ্টা করতেছি। মানে বইয়ে তোমাকে বলতেছে, আগেই তোমাকে বুঝাচ্ছে, স্বীকার করাচ্ছে, বিশ্বাস করাচ্ছে, বন্ড সাইন করায় নিচ্ছে যে দেখ বাবা NH3 নামে একটা যৌগ হয়, দিস ইজ NH3, দ্যাটস ওয়াই নাইট্রোজেনের 3টা যোজনী হচ্ছে 3। হোয়াই দো? কেন আসলে আমি কেন বিশ্বাস করবো যে নাইট্রোজেনের মানে NH3 নামে একটা যৌগ হয়? NH4 হইতো, 5 হইতো, 6 হইতো, 7 হইতো, আসতেই তো পারে কোশ্চেনটা। তাহলে তুমি সেখানে সলভটা করবা কিভাবে বা উত্তরটা নিবা কিভাবে? আছে, টেকনিক আছে। চিল। আসলে তোমার পড়ার জন্য বার্ডেন হয়ে যায় এটা বেশি। সেজন্য তোমাকে অতটা প্যারা দিয়ে আসলে বই থেকে পড়াতে চাই নাই। বাট আই এম হিয়ার টু হেল্প ইউ। আমি তোমার উপরে বোঝা চাপিয়ে দিব, কোনো চিন্তা নাই। আমি তোমার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছি, দিয়ে তোমাকে হালকা করে দিচ্ছি। চিন্তা নাই। দেখো আমি কিভাবে তোমাকে হচ্ছে যে সলভ করাই দিই। সো তাহলে এটাই হচ্ছে তার কথা, বুঝছো তো? যেটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে সেটা তোমার বইয়ে দেখলেও এটাই বুঝতে পারবা। এখন তুমি তো জানো না যৌগ কিভাবে তৈরি হয়। তুমি কি জানো যে H2S নামে হচ্ছে যৌগটা তৈরি হবে? হোয়াই নট H2S2? এটা এরকম কেন তৈরি হলো না? হবে না, যদিও এগুলো আবার স্লাইডে লেখা থাকলে পরে মারবা তোমরাই। হবে না। তো কেন হইলো না আসলে? তাহলে এই যৌগগুলো তোমাকে আগে মুখস্থ করতে হবে না? উই হ্যাভ টেকনিক। সো মানে প্যারা নাই, যেখানে আমি আছি সেটা নিয়ে আসলে খুব বেশি প্যারা নেওয়ার চিন্তা করার কোনো দরকারই নাই। চলো আমরা হচ্ছে তাহলে যোজনী সম্পর্কিত একেবারে একটু বিস্তার ধারণাটা বুঝি। এই যে এখানে যেমন লিখে রাখছে যোজনী কি হবে, কিভাবে হবে। দেখো যোজনীর একটা লিস্ট করে দিছে, খুব কষ্ট। ইস, তো যোজনীর লিস্টের ভিতরে আমাদের কোন কোন লিস্টগুলো দরকার সেটাও আমি তোমাকে দেখাই দিব। এটা নিয়েও তোমার প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ওকে, তারপরে হচ্ছে যে কিভাবে তুমি এটা ব্যবহার করে লিখবা। ওকে, চলো আমি তোমাকে একটু যোজনী সম্পর্কিত কনসেপ্টটা একটু ভালো করে দিই। দেখো তুমি এক কাজ করবা প্রথমত ভাই, সেটা হচ্ছে 1, 2, এরপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখছো, ভালো মানুষের দুনিয়া নেই আসলে। চলো এটা আমরা এতগুলো লিখি, সমস্যা নেই। 15, তারপরে ভাইয়া 16, 17, 18। বলো তো আমরা কি লিখছি? 18টা গ্রুপ লিখছি। বুঝছো কি লিখছি আমরা? আমরা আসলে বেসিক্যালি 18টা গ্রুপ লিখছি। এই যে তোমাকে যে আমি বলি না যে তোমার 20 পর্যন্ত অন্তত ভাইয়া মৌল সম্পর্কিত পড়াশোনা করতে হবে, তা 18টা গ্রুপ আমরা লিখছি। এবার চলো তোমাকে আমি মৌলগুলা সম্পর্কিত একটু ধ্যান ধারণা দেই। তো আমরা যদি তোমাকে বলে দিই তোমাকে আসলে কতগুলা মৌল সম্পর্কিত জানতে হবে, সেটা হচ্ছে এই যে ধরো হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম,
পটাশিয়াম, এতদূর পর্যন্তই। আমি 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 করতেছি, আমি লিখতেছি, আমি দিতেছি, তোমাকে চিন্তা খুব বেশি করতে হবে না, ঠিক আছে? ওকে, এরপরে আসো, এটা হচ্ছে ভাইয়া বেরিলিয়াম, তারপরে এটা হচ্ছে ভাই ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম। দেখো আমি কিন্তু প্রতীকগুলো লিখতেছি। এবার 3 থেকে টুস করে পার হয়ে যাবে, এখানে চলে আসবা, বুঝছো? এখানে আসবা হচ্ছে, এখানে আগে হিলিয়াম দিয়ে দাও তো, এখানে আগে সুন্দর মতন ভদ্র বাচ্চার মতন হিলিয়াম দিয়ে দাও, তারপরে হচ্ছে নিয়ন, তারপরে হচ্ছে তোমার আর্গন। এই কয়টাই লাগবে, আর কিছু লাগবে না। এরপরে এই জায়গার ভিতরে তুমি আসো, আমি তোমাকে বলি নিয়ন, এখানে হচ্ছে ভাই ফ্লোরিন, এখানে হচ্ছে ভাই অক্সিজেন, এখানে হইলো তোমার নাইট্রোজেন, কার্বন, বোরন। এই যে দেখো 1 2 যোজনী সংখ্যা, আমি যেরকম ভাবে প্র্যাকটিস করাছি এমনি তুই করবি, এমনিই করতে হবে মিনিমাম 3 বার করলেই তোর এখানে ডাল ভাত হয়ে যাবে ভাই, ডাল ভাত। এই যে এই ছক টক আছে না, এই যে কিভাবে যৌগ তৈরি হলো না, এগুলা তুই হচ্ছে মানুষকে শিখাইবি। বিশ্বাস হচ্ছে না? একটু একটু অপেক্ষা কর ভাই, খালি একটু অপেক্ষা কর। আমি কমপ্লেক্স করতেছি না, আমি তোমার ভিতরে পুরাটা ইনপুট দিচ্ছি। সত্য কথা হচ্ছে এইটা, মানে তুমি হচ্ছে যে মুখস্থ করবা এমন না, তুমি প্রো হয়ে থাকবা, এটাতে প্রো হয়ে থাকবা, আই গ্যারান্টি ইট। দেখো, আচ্ছা, তো ওকে, এতদূর পর্যন্ত করলাম, আমি বুঝাই দিতেছি তারপরে আবার, চিন্তা নাই। এই যে ক্লোরিন, তারপর হচ্ছে ভাই সালফার, ফসফরাস, সিলিকন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, এই এখন আমরা যে 2 কালারের মৌলগুলো লিখেছি না, তোমাকে এখন 2টা ইনফরমেশন দিব, যে ইনফরমেশনটা 2টা তুমি ভুলে যাবা, বুঝছো? ইচ্ছাকৃতভাবে ভুলে যাবা, মনেই করবা যে আমি পারলাম না, ভুলে গেলাম। আমরা হচ্ছে হোয়াইট শেড দিয়ে যে গ্রুপগুলা লিখছি না, এই গ্রুপগুলা হচ্ছে ভাই তোমার এস ব্লক নামক মৌল। কি মৌল? এস ব্লক মৌল। শুনলা না? ভুলে যাও, এবার মনে রাখার দরকার নেই, ভুলে যাও, জাস্ট ভুলে যাও। এই শেডের জিনিসগুলো দেখছো না, আরো আছে নিচে, বাট এতগুলো আমার লাগবে না। এই শেডের যেটা, সেটা হচ্ছে পি ব্লক মৌল। শুনলা না? এবার ভুলে যাও, কোনো সমস্যা নেই, এটা তোমার লাগবে না, বিন্দু মাত্র লাগবে না, বাট স্টিল যেহেতু ডিফারেন্স করতে হয় তাই আমরা করে দিলাম। তাহলে এখানে কিন্তু আমরা এই যে আল্লাহর বান্দা এই হিলিয়াম, এও কিন্তু হচ্ছে কি হোয়াইট ব্লক মৌল, মানে কি এস ব্লক মৌল। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে বেসিক্যালি তোমার, ভালো করে বুঝো, এই গ্রুপ 1 2, গ্রুপ 1 2 এর পরে এক্সাক্ট গ্রুপ 3টা আসলে আসলে ভাই এইটা, মানে এটা আসলে গ্রুপ 13, বাট বিশ্বাস করো এদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 3টা। কয়টা থাকে বলো? এদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে থাকে হচ্ছে 3টা, এদের থাকে 4টা, এদের থাকে 5টা, এদের থাকে 6টা, এদের থাকে 7টা, এদের থাকে হচ্ছে 8টা। শেষ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। এদের থাকে হচ্ছে কয়টা? একটা থাকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, এদের থাকে হচ্ছে যে 2টা। বুঝছো? এটা তুমি ইলেকট্রন বিন্যাস করলেই পারবা। ইলেকট্রন বিন্যাস করার নিয়মটা আমি তোমাকে শিখাইছিলাম না ওইখানে, এই যে দিয়ে ব্লক ডায়াগ্রামগুলো দিয়ে। বোরনের মানে কত? 5 না? 5। তাহলে তুমি হচ্ছে যে ধরো বোরনটাকে আমি খালি ড্র করি, একটা ড্র করে দেখাই। ধরো প্রথম শক্তি স্তরে কয়টা দিলা? 2টা দিলা। পরের শক্তি স্তরে কয়টা থাকবে বলো তো? 3টা থাকবে না? 3টা, সরি 4টা দিয়ে দিছি, 3টা থাকবে না? এই যে 3টা, দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টা। অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কয়টা থাকবে বলো? 3টা। ক্লিয়ার? তো এই হইলো তোমার বেসিক আলাপ। এখন এই মৌলগুলাকে তুমি মুখস্থ করছো, কারণ এই মৌলগুলা 20 পর্যন্ত আছে এখানে। 1 কোথায়? 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম বেরিলিয়াম, মানে 3 4, পরে 5 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন, ফ্লোরিন 9, 10 হচ্ছে কে? নিয়ন। এরপরে চলে আসো সোডিয়াম ম্যাগনেসিয়াম, 11 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন কত? 18। এরপরে এ হচ্ছে 19, এ হচ্ছে 20। হ্যাঁ, এই যে 19 20 এর পর না, এই যে এই গ্রুপগুলোতেও আছে, এই গ্রুপগুলোতেও মানুষজন আছে 19 20 এর পর। বাট এই যে এগুলা লিটারেলি ফাঁকা থাকে, ড্যাশ থাকে, এই ড্যাশগুলা লিটারেলি ড্যাশ থাকে, এটা ড্যাশই থাকে, কিন্তু মজা করতেছি না, এটা ড্যাশ থাকবে, এটা ড্যাশ থাকে, বুঝছো? এটা কিন্তু ড্যাশ থাকে, এগুলাতে কোনো মৌল থাকে না। ক্লিয়ার? এগুলাতে কোনো মৌল থাকে না, তুমি পর্যায় সারণীটা খুলে দেখলেই বুঝবা। এখন কথা হচ্ছে ভাই, আমি 1 থেকে 20 পর্যন্ত তো মৌল, যাদের প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কত, এগুলা বুঝছিলামই। ইসকি কি জরুরত থি ভাই, এত কেন? এটাই হচ্ছে তোর খেলা, জাস্ট একটা চুটকি। এখন এক চুটকি দিয়ে তুই হচ্ছে কমপ্লিট করে ফেলতে পারবি ভাই, লিটারালি। আমি মজা করতেছি না। ধর, তাহলে তুই এখন কি কি শিখলি তুই জানিস? তুই খালি দেখ ভাই, খালি একটু অপেক্ষা করে দেখ। এর পারমাণবিক সংখ্যা কত বলতো ভাইয়া? 1। এর পারমাণবিক সংখ্যা কত বলতো ভাইয়া? 3। এর পারমাণবিক সংখ্যা কত ভাইয়া বলতো? 11। এর পারমাণবিক সংখ্যা কত ভাইয়া বলতো? 19। এর কত ভাইয়া বল? এর হচ্ছে ভাইয়া 4। এর হচ্ছে কত? 12। এর কত ভাইয়া? 20। বল, ঠিক বলছি? ওকে, এর কত? 5। তাহলে ওগুলা বুঝে গেছিস, বাকিগুলা বুঝে গেছিস? ওকে,
এখন আমি এই যে এই এক সিরিয়াল ধরার পরে মানে বোরনের যেহেতু 3টা থাকে, তারপরে পরে কে ছিল কার্বন, ও 4টা থাকে, ওই সিরিয়ালও বুঝে গেছিস সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা কত। এখন আমি বলে দিলাম এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন 2, এর হচ্ছে কত 3। এখন দেখ ভাই আমি তোকে যোজনীটা কি একেবারে ডাল ভাত করে শিখাই ফেলি। যোজনী মানে এই যে এই পাবলিকগুলার যোজনী কত সহজে শিখে ফেলতে পারবা। তাহলে প্রথম কথা, যাদের ভি মানে কি রে ভাই? ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স মানে হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের যে ইলেকট্রন। হ্যাঁ, ভ্যালেন্স ইলেকট্রন 1, 2, 3 তাদের যোজনীয় তাই। তাহলে ভাই তুই কয়টা মৌলের যোজনী শিখলি? এখানে আছে 4টা, এখানে আছে 3টা, 7টা, আর এখানে আছে 2টা, 9টা মৌলের যোজনী তোর শেষ। কি বললাম? যাদের ভ্যালেন্স ইলেকট্রনের আমি তো শর্টকাট, ভ্যালেন্স ইলেকট্রনের তো আমি ফুল ফর্মও বলে দিলাম। ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে এটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন, সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন। যাদের ভ্যালেন্স ইলেকট্রন 1, 2, 3, এই যে বলে দিছি না, এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1টা থাকে, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টা থাকে। যাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1, 2, 3 তাদের কত তাই যোজনী। মানে তোর এই মৌলগুলা শেষ। এবার তোর মৌল বাকি থাকলো কয়টা? এখানে 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই। তাহলে এইবারে তোর কাজ হচ্ছে ভাইয়া আরো সহজ। দেখ, যাদের এটা না বা যাদের 3-এর বেশি, তার মানে বাকি থাকলো আর কয়টা? 4 থেকে 8, তাই না? আর বাকিদের কি যোজনী, মানে ডাল ভাত ভাই, ডাল ভাত একবার শিখলে হয়েছে খালি। যোজনী ইজ ইকুয়ালস টু কি হবে? বাকিদের যোজনীটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে ভাইয়া 8 মাইনাস ভিই। শেষ ভাইয়া, তো শেষ। লিটারালি আমি মজা করতেছি না। 8 মাইনাস ভিই। তাহলে আমি তোকে বললাম যে তুই এই কয়টা মৌল তোকে যোজনী মনে রাখতে হবে মাস্ট, এই কয়টা মৌল তো মাস্ট, তারপরে যা বাদ বাকিগুলো আমি বলতেছি, শিখাইতেছি আরো। ওকে, তো আমি এটা বলে দিলাম তোমাকে যে তাহলে তুমি এখানে যোজনী আসলে কত পাচ্ছ। যোজনী কিন্তু তুমি বেসিক্যালি পাবা হচ্ছে 1, 2, 3, 4, এর বেশি আসলে পাবা না। 1, 2, 3, 4ই পাবা। কথা বুঝা গেছে আমার? 1, 2, 3, 4ই পাবা। কেমনে? আমার তো ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে কাজ হচ্ছে যোজনী বের করার জন্য, তাই না? তো দেখো, যাদের 1, 2, 3 তাদের তো তাই যোজনী। এর যেমন 1, এর যেমন 2, এই 3টার যেমন 2, এই 4টা যেমন 1, এই 2 জনের যেমন হচ্ছে কি 3। ওকে, বাকিদের যারা থাকলো এই যে 4 থেকে কার্বন, সিলিকন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন, তারপরে হচ্ছে কত নিয়ন, আর্গন, তারা যারা থাকলো তাদের যোজনী কত হবে? তাদের যোজনী হবে হচ্ছে 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। ধর তাহলে আমি যদি কার্বনেরটা চিন্তা করি, 8 মাইনাস 4, তাহলে কার্বনের যোজনীটা কত হচ্ছে রে? 4 পাইছিলি? কার্বনের হাত 4। অক্সিজেনেরটা বের কর। অক্সিজেনটা হচ্ছে 8 মাইনাস 6, ওর ভ্যালেন্স ইলেকট্রন কত? 6 না? ভ্যালেন্স ইলেকট্রন মানে কি ছিল ভাইয়া? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। ঠিক আছে, 8 মাইনাস 6 কত থাকে তাহলে? 2। কত থাকে রে ভাইয়া? তাহলে অক্সিজেনের যোজনী কত রে ভাইয়া? বল। 2। নাইট্রোজেনের যোজনী কত রে ভাইয়া? বল, নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী কত? 8 মাইনাস 5 মানে কত? 3। নাইট্রোজেনের যোজনী পাইলি 3। হাইড্রোজেনের যোজনী কত বল? 1। হাইড্রোজেনের যোজনী, যাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1, 2, 3 তাদের ওইটাই যোজনী। আচ্ছা, আর নাইট্রোজেনের যোজনী পেয়ে গেলি হচ্ছে 3। এখন কোন একটা যৌগ লেখার সময় সিম্পল হিসাব, ধর এই এমনি লিখলি, লেখার পরে যোজনীটাকে এক্সচেঞ্জ করে দিবি, বাস যৌগ শেষ ভাই তোর। যোজনী এক্সচেঞ্জ করে। এবার হাইড্রোজেনের যোজনী কত? 1। নাইট্রোজেনের যোজনী কত? 3। তাহলে 1 তো আসলে লেখার প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই এটা কত হয়? যৌগটা NH3। বলতো ভাই এবার তোর কাছে বুঝা গেছে যে NH3 নামে একটা যৌগ হয়, এটা আসলে মুখস্থ করার দরকার নাই, এটা তুই যোজনী শেখার পরে নিজেই তৈরি করতে পারবি যৌগগুলা। বুঝা গেছে? আমি যে বললাম সালফারের যোজনী কত? 2 দিয়ে দিলাম। হাইড্রোজেনের যোজনী কত? 1। দ্যাটস ওয়াই আমি বলতেছি এটার যৌগটা হয় কত? H2S, নট H2S2। ক্লিয়ার? বুঝা গেছে? হাইড্রোজেন সালফাইড গ্যাস। পানির সংকেত এখন কি হবে? পানির সংকেত হবে হচ্ছে, যোজনী লেখার হিসাবই বললাম কিন্তু আমি, কি হবে? ই আদান প্রদান হয়ে যাবে। বুঝা গেছে? কি আদান প্রদান হবে? মানে কি আদান প্রদান হবে বল? আদান প্রদান হবে হচ্ছে আমার এক্সচেঞ্জ হবে হচ্ছে যোজনী। হাইড্রোজেনের যোজনী কত? 1। অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে এটা যৌগ কত হচ্ছে?
এক লেখা লাগে না, তার এই যৌগটা হচ্ছে পানি H2O। এখন একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া কিছু জায়গাতে আমি হাইড্রোজেন আগে লিখলাম, কিছু জায়গাতে আমি হাইড্রোজেনকে পরে লিখলাম, এখানে আসলে কাহিনীটা কি বা প্রয়োজনীয়তাটা কি? কথা হচ্ছে যে ধাতু আর অধাতুর ক্ষেত্রে ধাতুগুলাকে আগে লেখা লাগে, অধাতুগুলাকে পরে লেখা লাগে। ধাতু অধাতু কি? ধাতু অধাতু হচ্ছে মানে সিম্পল হিসাবে চিন্তা করে রাখবে, গ্রুপ 1 2, এই যে গ্রুপ 1 2, এই যে গ্রুপ 1 2 এবং 3, এরা হচ্ছে মেইনলি ধাতু, বাকিগুলা হচ্ছে ধরে নাও অধাতু। সিম্পল, এরকম ভাবে আসলে পড়তে হয় না। ধাতু হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে, অধাতু হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে। এটা কিন্তু আমি পড়াইছিলাম ওখানে। আচ্ছা, তো ধাতুগুলাকে নরমালি আগে লেখা লাগে, অধাতুগুলাকে পরে। তো এইখানে অ্যামোনিয়া যৌগটাতে আসলে নাইট্রোজেন কিন্তু ধাতু হিসেবে কাজ করে, নাইট্রোজেনই ধাতু হিসেবে কাজ করে, হাইড্রোজেন অধাতু হিসেবে কাজ করে। এমন ভাবে চিন্তা করতে পারো, দ্যাটস ওয়াই। এখন এটাকে তুমি যদি আসলে এমনে লিখো H3N, কেউ যে তোমাকে বোকা দিবে এরকম না, বাট এটা আসলে প্রচলিত না, প্রচলিত না, ক্লিয়ার? দ্যাটস ওয়াই এটা লেখা হয় না এমন। ওকে ওকে। এবং তুমি আরেকটা জিনিস মাথায় রাখবা যে যত তুমি মানে তোমার ক্ষেত্রে ধরো তোমার কাছে দুইটা মৌল আছে, এক হচ্ছে এই এই সিম্পলি হিসাব, মানে এটাকে তুমি এরকম ভাবে চিন্তা করতে পারো, এটা আসলে তড়িৎ ঋণাত্মকতা হিসাব দিয়ে বুঝায়, বাট যেহেতু এখন আমি এত বড় বড় টার্ম ব্যবহার করবো না, নাহলে এই ক্লাসে তোকে আমার 11 12 এর পড়া পড়াইতে হবে। ধর এই একটা যৌগ আছে, এই একটা যৌগ আছে, এই একটা যৌগ আছে, কে আছে? ম্যাগনেসিয়াম আছে আর ক্লোরিন আছে। এখন তুই বল ভাই তাহলে কাকে আগে লিখবি? ওই যে বাম দিক থেকেই তুলনা করবি, যে আগে পড়বে তাকে আগে লিখবো। তাহলে বাম দিক থেকে আসলে ম্যাগনেসিয়ামে আগে পড়বে না, দ্যাটস ওয়াই আমরা যৌগ লেখার সময় ম্যাগনেসিয়ামটাকে আগে লিখলাম, তারপরে নিয়ে লিখলাম ক্লোরিন। এখন কি যৌগটা কি আমার ডান? আমাকে যোজনী ক্যালকুলেশন করতে হবে না? অবশ্যই হবে। ক্লোরিনের যোজনী কত বল? 1। কেমনে পাইলাম? ওর ভ্যালেন্স ইলেকট্রন 7টা, 8 - 7 মানে কত? 1। ম্যাগনেসিয়ামের যোজনী কত বল? ওই 2 নাম্বার গ্রুপের 2 হচ্ছে তার যোজনী। তাহলে ওদের যোজনী যদি আমরা ট্রান্সফার করে দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ম্যাগনেসিয়ামেরটা ওর কাছে দিলাম, এরটা এর কাছে দিলাম, ক্লিয়ার? তাহলে এই যৌগটা হবে হচ্ছে কি MgCl2। ডান? তাহলে বল এই যে এইখানে যে যৌগগুলো লেখা আছে এটিতে আর তোর কোনো সমস্যা হবে? ভাই কার্বনের যোজনী কত পাইছিস বল? কার্বনকে আগে লিখলি, হাইড্রোজেনকে পরে লিখলি। কার্বনের যোজনী কত পাইছিস? 4। 4 দিলাম। হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে এই যৌগটা কেমন হবে? এই যে CH4 মিথেন, এই যে দেখ ভাই এটা কি লেখা? CH4 মিথেন কিনা লেখা। এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার আছে? এটা যখন তুই 11 12 এসব পড়বি তখন এই যৌগটা দেখবি যে এরকম আকৃতি থাকে না ভাই। কেমন থাকে জানো? এই যে এক হাইড্রোজেন, এক হাইড্রোজেন, এক হাইড্রোজেন, এই একেবারে মানে আর অ্যাডভান্সের কিছু নাই ভাই, একেবারে আকৃতি, যোগের আকৃতি পর্যন্ত পড়াই দিছি। আকৃতির নাম শুনবা? এটা হচ্ছে সুষম চতুস্থলকীয়। আকৃতির নাম কি? টেট্রাহেড্রাল, সুষম চতুস্থলকীয়। বন্ধন কোণ শুনবা? 109 ডিগ্রি 28 মিনিট। আর কিছু লাগবে? মাফ করেন ভাই, এরকম একটা ফিল আসার কথা না। তো যাই হোক, তাহলে বুঝছো কেন এই সেলের সাথে যৌগটাতে এরকমই হচ্ছে, এক এক হচ্ছে? কারণ এদের দুজনের যোজনী এক। হাইড্রোজেনের যোজনী এক, ও 1 নাম্বার গ্রুপে আছে, যাদের ভ্যালেন্স ইলেকট্রন 1 2 3 ওদের যোজনী কত? 1। আর যাদের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আরো বেশি, মানে 3 এর বেশি, তাদেরটা কি করব আমরা? 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। ডান। তাহলে এখন এই যোজনীর কথাটা এই যে এখানে ধর একটা ছক দেওয়া আছে, এই ছকের ভিতরে ভাইয়া যৌগমূলকটা আমি তোকে আলাদা করে এখন আবার পড়াবো একটু। যৌগমূলকটা দরকারি ভাই, দরকারি, এটা দরকারি। কি কি যৌগমূলক তোকে পড়তে হবে, শিখতে হবে, এটা দরকারি, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তুই এই যে অধাতু চিন্তা কর ভাই, ধাতু চিন্তা কর ভাই, এটা দেখ, এটা যোজনী 1 2 3 4 এমনি এমনি করে দিয়ে রাখছে। এমন একটা অবস্থা চলে আসার উপায় না? এতগুলা কেন রে ভাই? এমনি এসে কোন মুখস্থ করতে হয় আর এভাবে কে মুখস্থ করবে? যাও, ঠিক আছে, আমি তাও বুঝতে পারছি। এখন আমি এক্সট্রা বলি, তুমি এর ভিতরে শিখছো কে কে? হাইড্রোজেন শিখছো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ব্রোমিন আয়োডিন এখনো শিখোনি, এটা হচ্ছে যে ওই ক্লোরিন ব্রোমিন আয়োডিনের নিচেই আছে। আচ্ছা, সোডিয়াম পটাশিয়াম এগুলা শিখে ফেলছো। এই যে সিলভার, অ্যারাম, কপার এগুলা আর কি শিখো নাই। তাইলে আমি তোমাকে বলবো যেগুলা দাগাই দিচ্ছি এটা পড়বা ভালো করে। কপারের 2টা যোজনী হয়। এই যে আমি তোমাকে বললাম না ভাইয়া, আমি তোমাকে কিছু কথা বলছিলাম বোধহয়, যে এই যে ভিতরে যে মৌলগুলো আছে, এই যে ভিতরে মৌলগুলো রয়েছে, এই ভিতরে যে মৌলগুলো ওগুলো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলকে মাথায় রাখবে, এরা সব থেকে পেঁচা মৌল, পেঁচালো মৌল। এদের মেলা কাহিনী থাকে, 5টা বৈশিষ্ট্য থাকে এদের, বুঝছিস? সো ডি ব্লক মৌলের একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা প্রকাশ। এই যে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখতেছো না, যে একটাতে এই এই এক কপার দেখাচ্ছে হচ্ছে এই হচ্ছে কি প্লাস, মানে এই যে যোজনী 1, আবার এই দেখাচ্ছে কি ওই সেম কপার যোজনী কত দেখাচ্ছে? 2 দেখাচ্ছে। তো এরকম ডি ব্লক মৌল কিছু যাদের একাধিক যোজনী আছে আমাদেরকে পড়তে হবে। তার ভিতরে এক হচ্ছে কপার, এক হচ্ছে ফেরাম। ফেরামেরটা বুঝছো? ফেরামের আবার আলাদা কাহিনী, ওর আবার হচ্ছে মানে 1 আর 2 না, ওর হচ্ছে ভাই 2 আর 3, ওর হচ্ছে 2 আর 3। আর অ্যালুমিনিয়ামেরটা তো তুই পড়ছিসই, বললাম না? অ্যালুমিনিয়ামটা তুই পড়ছিসই। এখন মাথায় রাখবা যেটা যোজনী হচ্ছে ছোট, যেটা ছোট যোজনী, মানে ধরো কেউ একাধিক যোজনী দেখায়, অনেকগুলো দেখায়, তার ভিতরে যেটা সব থেকে ছোট সেটাকে বলা হয় হচ্ছে আস। আস ভাই আস।
আর যেটা হচ্ছে বড় যোজনী মানে সর্বোচ্চ যোজনী, যেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী, সেটাকে বলা হয় হচ্ছে ভাই ইক। এটা ধাতুর ক্ষেত্রে অনলি, এটাকে বলা হয় কি ইক। তাহলে ধরো আমি যদি বলি কপারের ক্ষেত্রে, হ্যাঁ কপারের 1 আর 2 যোজনী আছে আর নাই, তাহলে কপারের ক্ষেত্রে কিউ প্লাস যোজনী কোনটা? কিউ প্লাস মানে হচ্ছে যোজনী কত আসলে ব্যবহার হচ্ছে 1। এই যে দেখো আস বলা হচ্ছে না, আর এই যে দেখো কপারের ক্ষেত্রে কিউ প্রিক যখন কপারের আসলে তখন 2 যোজনী ব্যবহার করা হচ্ছে। আর যদি আমরা চিন্তা করি ফেরামের ক্ষেত্রে, তাহলে ফেরামের ক্ষেত্রে আস কোনটা? ওর তো 2 আর 3 যোজনী। ফেরামের ক্ষেত্রে কত? 2 আর 3 ফেরামের যোজনী। তাহলে 2 যখন বলবো তখন সেটাকে ফেরাস বলতে পারি, আর যখন 3 বলতেছি সেটাকে বলতে পারি কত? ফেরিক। এমন, ঠিক আছে? আচ্ছা, এবার আর 2 পাপি বান্দাকে একটু পড়তে হবে, সেটা হচ্ছে ভাই টিন লেড। টিন লেড মাথায় রাখবা, পিবি এটা হচ্ছে ভাই লেড, এসএন এটা হচ্ছে ভাই 3। তো লেডেরও হচ্ছে ভাই যোজনী থাকে হচ্ছে 2টা, 2 আর 4। টিনেরও যোজনী থাকে হচ্ছে ভাই 2টা, 2 আর 4। তাহলে বলো তো এখানে আস কোনটা? প্লাম্বাস, এটা পিবি লেড যেটাকে বলতেছে, এটা কিন্তু পিবি যৌগ। আচ্ছা, তাহলে 2 হচ্ছে তার আস প্লাম্বাস, আর প্লাম্বিক সেটা কত? 4। ঠিক একই রকম ভাবে স্ট্যানাস যেটা সেটা হচ্ছে 2 যোজনী, আর স্ট্যানিক যদি আমি বলি ইক, তার মানে এটার কি সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনী কত? এই। তাহলে আমরা এক্সট্রা যে মৌলগুলা, মানে তুমি অলরেডি এইখানকার ভিতরে যে মৌলগুলা পাও নাই, এখানকার ভিতরে, এখানে তো তুমি মেলাগুলো মৌল শিখে ফেলছো, মিনিমাম কয়টা? 20টা শিখছো। 20টার বাইরে যে কয়টা তোমাকে শিখতে হবে সে কয়টা এখানে বলা আছে, আর শিখতে হবে না, আর শিখতে হবে না, এগুলোতে আর কিচ্ছু নাই শেখার মতন, বাদ বাকিগুলো কিন্তু তুমি জানো। এবার আমি তোমাকে যৌগমূলক নিয়ে একটু আলাদা করে পড়াবো, এই যে সেম এখানে যা লেখা আছে তাই পড়াবো, একটু এক্সট্রা জিনিসপাতি দেওয়ার চেষ্টা করবো, যেটা তোমার জন্য অবশ্যই অবশ্যই অনেক বেশি জরুরি হবে। চলো শুরু করি, চলো চলো শুরু করি। ওকে, সো আমরা যে জিনিসটা পড়তেছি বা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ভাই যৌগমূলক। যৌগমূলক এই জিনিসটা এমনই একটা বিদঘুটে জিনিস না, মজাদার জিনিস অ্যাকচুয়ালি। মানে দেখো, যৌগ প্লাস মৌল দিয়ে একসাথে হয়ে গেছে যৌগমূলক। ওই যে বলতেছে না যে ধর্ম আর দেশকে একসাথে মিলাইতে যাও না, তাহলে নাম কি দিবা? ফাতেমা চূড়া। ঠিক এইরকম অবস্থা। ধর মানে যৌগ আর মৌলকে একসাথে মিলাইতে যাইস না, নাহলে নাম কি দিবি? রেডিকাল বা যৌগমূলক, এরকম অবস্থা। এটার নামটা কি আসলে? রেডিকাল বা যৌগমূলক। তো এই যৌগমূলক গুলা কি? দেখতে যৌগের মতো বাট আচরণ করবে মৌলের ন্যায়। দেখতে যৌগের মতো, দেখতে যৌগের মতো মানে কি? যৌগের মতো তার মানে কি? অবশ্যই একাধিক, তার মানে হচ্ছে আমাদের একাধিক কি দিয়ে তৈরি? একাধিক মৌল দিয়ে তৈরি। যৌগ যেহেতু তার মানে কি? মৌল দিয়ে তৈরি, একাধিক মৌল দিয়ে তৈরি। দেখতে যৌগের মতো কিন্তু আচরণ করে কার মতন? করে মৌলের ন্যায়, মৌলের ন্যায়। সেটাই হচ্ছে কি? তার যৌগমূলক। যৌগমূলকের মানে যোজনী হচ্ছে, যৌগমূলকের যোজনী হচ্ছে তার জারণ সংখ্যা, তার চার্জ। যৌগমূলকের যোজনী হলো তার যেটা চার্জ, সেটাই হচ্ছে তার যৌগমূলকের যোজনী। এখন ধনাত্মক চার্জযুক্ত কিছু আছে, ঋণাত্মক চার্জযুক্ত কিছু আছে। আমি তোমাকে এক যোজনী যাদের এক সেটা নিয়ে একটু দেখি। যোজনী, যোজনী এক, যাদের যোজনী 2 সেটা নিয়ে একটু দেখি, এবং যাদের যোজনী 3 সেটা নিয়ে একটু দেখি। 4 যোজনী যুক্ত কোনো যৌগমূলক এখন পর্যন্ত পাওয়া যায়নি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ভাই 2, এটা হচ্ছে ভাই 3, এরকম করেই কিন্তু তোমার বইয়ে শেখানো। তাহলে আমি তোমাকে দেখাই, ভালো করে বুঝো তুমি। ধরে নাও এই যে আমি বলতেছি NO3 মাইনাস, এখানে এই মাইনাসটা শুধু অক্সিজেনের উপরে চার্জ এরকম না, এই পুরোটার উপরে, NO3 এর উপরে। এবং এই NO3টা যদি তুমি কোথাও দেখো, ধরো আমি যৌগটা লিখতেছি NaNO3, ভালো করে বুঝো। এটার যোজনী কত? সোডিয়ামের 1। তাহলে এই পুরোটার সাথে এই পুরোটাতে একটা ইউনিট। এখানে নাইট্রোজেন আলাদা, অক্সিজেন আলাদা, এরকম কিন্তু না। এজন্যই তো এটা যৌগমূলক। এজন্য এটা কি বলতো? এজন্য এটা যৌগমূলক। তাহলে এর যোজনী কত আসলে? 1। তো এই একটা এখানে আসবে, এবং এই পুরোটার সাথে আবার কত? 1 সোডিয়ামের যোজনী, তার মানে সবই কাটাকাটি NaNO3, NaNO3।
তার মানে এটা হচ্ছে এমন, সোডিয়াম নাইট্রেট যৌগটা হচ্ছে এক্স্যাক্ট এই, আর কিছু নাই। ক্লিয়ার? বুঝা গেছে? এখন এক যোজনী যাদের তাদেরকে আমরা শিখবো, দুই যাদের তাদেরকে আমরা একটু আলাদা করে শিখবো, এটা আবার জরুরি আমাদের জন্য। তো এটা হচ্ছে নাইট্রেট, নাইট্রেট, নাইট্রাইট, এন এ না NO 2, চার্জ সেম, যোজনী সেম, অক্সিজেনের সংখ্যা কি একটা কম, তাহলে এটা কত? আইট, নাইট্রাইট, নাইট্রাইট। বুঝছিস ভাইয়া কি করতেছি আমরা? ওকে, এখন দেখ, এটা যদি আমি ভাই এই যৌগটার জন্য বলতাম, ধর হচ্ছে ভাই আমি বললাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট MgNO3, তাহলে তুই কেমনে লিখতি? তুই তো ম্যাগনেসিয়াম নাইট্রেট যৌগ লিখতে বলছে তোকে, তুই নাইট্রেটের সংকেত জানিস NO3। এখন কথা হচ্ছে নাইট্রেটের যোজনী কত? 1, তাহলে ম্যাগনেসিয়ামের কাছে ওই 1 যোজনী দিয়ে দে। আর ম্যাগনেসিয়ামের যোজনী কত ভাইয়া? 2 না? তাহলে 2 তুই কেমনে দিবি ভাইয়ের কাছে, 3-এর কাছে? এটাকে কি 3 গুণ 2 করে দিবি? না, এই পুরোটাকে আমরা ব্র্যাকেটে দিব, যৌগমূলক পুরোটাকে আমরা ব্র্যাকেটে দিয়ে তারপরে দিব হচ্ছে 2। তার মানে এখানে বোঝাচ্ছে নাইট্রেট আয়ন কয়টা আছে? 2টা আছে। ক্লিয়ার? বুঝা গেছে? আসতেছি আরো 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 কনসেপচুয়াল জিনিস আমরা থাকবো। এগুলা কিন্তু মাইনাস বা ঋণাত্মক গুলাই আমি দেখাইতেছি, আমরা ধনাত্মকও কিন্তু আছে কিছু, ধনাত্মকটাও দেখাবো। থাম, ওকে। এরপরে যদি যাস তাহলে এখানে আর আছে হচ্ছে হাইড্রোক্সিল আছে, তারপরে হচ্ছে বাইকার্বনেট আছে, এই দুটো আছে, এই দুটাও দেখাই দিই। একটা হচ্ছে হাইড্রোক্সিল। এখন একটা বিক্রিয়া করার ক্ষেত্রে যদি বিক্রিয়াটা খুব তাপীয় বিয়োজন টাইপের বিক্রিয়া না হয় বা জারণ বিজারণ টাইপের বিক্রিয়া না হয়, তাহলে নাইট্রেট কিন্তু ভাঙে না, নাইট্রেট নাইট্রেট আকারেই থাকবে। যদি জারণ বিজারণ হয় বা অন্য কোনো একটা মিডিয়ামে তাপীয় বিয়োজন টাইপের বড় সড়ো ধরনের বিক্রিয়া হয়, তখন নাইট্রোজেনটা ভেঙে নাইট্রেটটা ভেঙে নাইট্রোজেন আর অক্সিজেন রূপে কাজ করে। বাট ইন জেনারেল বা তোমাদের যে সকল বিক্রিয়া আছে, তোমাদের ওই সকল বিক্রিয়ার ভিতরে কিন্তু আসলে এটা ভাঙে না, এটা এরকমই থাকবে। দেখবা আমরা ওই ওই একটু পরেই যাব। হাইড্রোক্সিলটা কি? OH, তারপরে হচ্ছে মাইনাস, এটা কিন্তু হাইড্রোক্সিল আয়ন। তারপরে হচ্ছে বাইকার্বনেট, দেখে রাখবে, কাজে লাগবে। বাইকার্বনেট, বাইসালফেটও হয়। বাইকার্বনেটটা হচ্ছে কি HCO3 মাইনাস, এমন। ওকে, এখানে আমি আরো দুইজনকে একটু দেখাই, এখানে আমরা আরো দুইজনকে দেখাবো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামটাকে NH4 প্লাস, NH4 প্লাস। দেখতো ভাই এটা ধনাত্মক না? ফসফোনিয়াম, এটা হচ্ছে ভাই PH4 প্লাস। এই যে দুইটা আমি লাস্টে লিখলাম, এই দুইটা আবার কি? ধনাত্মক চার্জযুক্ত আমার যৌগমূলক। তো ধনাত্মক চার্জযুক্ত যৌগমূলক এবং তাদের যোজনী কত? 1 করে, 1 করে। ওকে, যোজনী 2 দেখি ভা, সালফেট SO4 2 মাইনাস, সালফাইট SO3 2 মাইনাস। ওকে, যাদেরকে আমার পড়তে হবে। কার্বনেট CO3 2 মাইনাস, ঠিক আছে, এটা হচ্ছে সালফেট, এদের কিন্তু যোজনী 2। সালফাইট ঋণাত্মকই তুই বেশি পাবি, বুঝছিস? আর এটা হচ্ছে কার্বনেট, কার্বনেট। এই তো এই কয়টা হইলেই হবে। এরপরে আমি এখানে একটাই দেখি, সেটা হচ্ছে ফসফেট, PO4 3 মাইনাস। দেখ এটার যোজনী কত? 3। এখন ধর আমি তোকে জাস্ট ইমাজিন, আমি তোকে ক্যালসিয়াম ফসফেট যৌগটা লিখতে বলছি। এটা এই বছর বলতে যে তোমাদের আগে যারা বৃত্তি পরীক্ষা দিল তাদের বেলা বৃত্তি পরীক্ষায় আসা একটা কোশ্চেন, ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি? ক্যালসিয়াম ফসফেট। ওরে কঠিন কোশ্চেন, বলতো খুবই কি কঠিন হয়ে গেছে জিনিসটা? না, বিন্দু মাত্র না। আচ্ছা তুই জানিস ক্যালসিয়াম এর যোজনী কত? ক্যালসিয়ামকে প্রকাশ করা হয় Ca দ্বারা, এটা যোজনী কত? 2। আচ্ছা, আর ফসফেটটা আগে লিখে ফেলো। হ্যাঁ, PO4, বুঝছিস কিনা? এখন কথা হচ্ছে যোজনী তো আমাকে আদান প্রদান করতে হবে। ক্যালসিয়ামের যোজনী কত? 2, ওটা যাবে কার কাছে? ফসফেটের কাছে। ফসফেটের যোজনী কত? 3 যাবে কার কাছে? ক্যালসিয়ামের কাছে। তাহলে ক্যালসিয়ামের কাছে লিখে দাও 3, এরপরে পুরোটাকে ব্র্যাকেটে দাও, তারপরে এখানে দিয়ে দাও কত? 2। হয়ে গেল আমাদের ক্যালসিয়াম ফসফেট যৌগ। হয়েছে না? হয়েছে কিনা? হয়েছে। এবার যদি তোমাকে বলে যে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ লিখো, অ্যামোনিয়াম ক্লোরাইড, কি বললাম? অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্লোরাইড। অ্যামোনিয়ামটা কি? NH4, এর যোজনী কত? 1। ক্লোরিন এর যোজনী কত? 1। তাহলে এর কাছেও তুমি আসলে দিবা কত? 1, এর কাছেও দিবা হচ্ছে 1। তার মানে কত? যৌগটা তো এটাই, NH4Cl, এটাই হয়ে গেল অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে NH4টা আসলে কি বলতো? যৌগমূলক, যৌগমূলক। ডান। এই হচ্ছে তোমার যৌগমূলক সম্পর্কিত আপডেট। এইবার তুমি এগুলা ঘাট করে লিখতে পারবা, যৌগ তুমি ঘাট করে লিখতে পারবা। এখানে যা যা বলতেছে এগুলা এখন আমাদের কাছে ডাল ভাত লিটারেলি। দেখো,
উভয় উভয় মৌল বা যৌগমূলকের যোজনী একই হলে সংকেতে যোজনী লেখার প্রয়োজন হয় না। একই হলে মানে এখানে একটা কাহিনী আছে, এই কাহিনীটা আমি বুঝাচ্ছি। জিনিসটা হচ্ছে যে একটা যৌগ তুমি লিখছো, যৌগ লেখার পরে যদি একটা কমন সংখ্যা বা সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যোজনী আদান প্রদান করে, তারপরে আমরা সেটাকে সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করে দিব। যেমন ধরো আমি বলতেছি কার্বন ডাই অক্সাইড, যেখানে লিখে রাখছে কার্বন ডাই অক্সাইড, কার্বন আর অক্সিজেন, কার্বনের যোজনী কত রে? 4। অক্সিজেনের যোজনী কত? 2। এমন লিখতি না? এখন কথা হচ্ছে এটা একটা কমন সংখ্যা, 2 দ্বারা ভাগ করা যাবে না? যাবে। CO2 ভাগ করে দিলাম, এরপরে তার ভাগ করা যাবে না। দ্যাটস ওয়াই কার্বন ডাই অক্সাইডের সংকেতটা হচ্ছে এমন। তো এখন যদি যোজনী একই হয়, ধরো ওরও 1 ওরও 1, তাহলে লেখার দরকার নেই। ওরও 2 ওরও 2। যেমন ধরো আমি যদি বলি ম্যাগনেসিয়াম অক্সাইড Mg, তারপরে হচ্ছে O, কোনো দরকার আছে যোজনী দেওয়ার? না। ওরও 2 ওরও 2, কমন সংখ্যা 2 দ্বারা কেটে গেল। ওকে, সেজন্য লেখার দরকার নেই। যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামেরও 2 ওরও 2, দরকার নেই। তো অ্যামোনিয়াম ক্লোরাইড, দেখো তো এগুলা বুঝছো? অ্যামোনিয়াম নাইট্রেট, দরকার আছে? নাই। উভয় মৌল বা মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই নির্দিষ্ট সংখ্যা দ্বারা আমরা ভাগ করে দিব। ঠিক আছে, যোজনীকে ভাগ করে বিনিময় করে লিখতে হয়। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এমন। ঠিক আছে, বুঝছো? উভয় মূলকের যোজনী ভিন্ন এবং গুণিতক না হলে, অর্থাৎ যদি গুণিতকও হইলো না, ভিন্ন হইলো, ধরো হচ্ছে আমি বললাম ওই যে ক্যালসিয়াম ফসফেটের মতন, তাহলে এর যোজনী যদি হয় হচ্ছে x এবং বি এর যোজনী যদি হয় হচ্ছে ভাই y, তাহলে যৌগটা কি হবে বলো তো? AYBX হবে না? এমন টাইপের হবে না? যোজনী আমরা আদান প্রদান করি না? ইয়েস, আদান প্রদান করি। দেখো কি বলে, তাহলে এর যোজনী যদি হয় x, বি এর যোজনী যদি y হয়, তাহলে AB দ্বারা গঠিত যে যৌগ সেটি সংকেত হবে AYBX। বলো বুঝছো কিনা? ডাল ভাত কিনা? এখন এ মৌলের যোজনী সংখ্যা বি মৌলের ডান পাশে সামান্য নিচে ছোট্ট করে এবং বি মৌলের যোজনী সংখ্যা এ মৌলের ডান পাশে সাধারণ ছোট্ট করে লেখা হয়। দেখো অক্সিজেনের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। ডান, ক্লিয়ার? এবার আসছে এখানে রাসায়নিক সমীকরণের কথা। রাসায়নিক সমীকরণ তুমি কিভাবে লিখবা সেই রিলেটেড আলাপ আলোচনা। এটাও কোনো ব্যাপার না, এটা আমরা হচ্ছে খুব ভালো মতন শিখাই দিচ্ছি। দেখো বুঝতে পারবা, একটা রাসায়নিক বিক্রিয়ায় 2টি অংশে ভাগ করা যায়। মানে একটা রাসায়নিক বিক্রিয়ার কথাটা মেইনলি আসলো। তুমি এবার যৌগ বা মৌল লেখা শিখলা, মৌল থেকে যৌগ লেখা শিখছো, এরপরে এই যৌগগুলা একে অপরের সাথে বিক্রিয়া করেই তো নতুন একটা ভিন্ন ধর্মযুক্ত যৌগ তৈরি হয়। তো তুমি ভৌত মানে ওই যে যখন তুমি পড়তেছিলা পদার্থের গঠনই পড়তেছিল, ওখানে 2 ধরনের পরিবর্তনের কথা পড়ছো। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তন তো বিভিন্ন কারণে হতে পারে, তাপ চাপ এগুলো বিভিন্ন কারণে হতে পারে, এবং ভৌত পরিবর্তনে আসলে কোনো রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না। বাট রাসায়নিক পরিবর্তনে রাসায়নিক ধর্মের অবশ্যই পরিবর্তন ঘটে। এবং এই জিনিসটাকেই বলা হচ্ছে যে যেই ভাবে বা যে প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটে, রাসায়নিক পরিবর্তন ঘটা মানে কি? পূর্বে যে অবস্থায় ছিল তার রাসায়নিক ধর্ম যে যৌগগুলোতে ছিল বা যে যৌগের রাসায়নিক ধর্ম যেমন ছিল, বর্তমানে বা পরিবর্তিত সময়ে টোটালি ভিন্ন ধর্মী একটা রাসায়নিক পদার্থ তৈরি হয়েছে। এটাকেই বলা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। যেভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে সেটাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। রাসায়নিক বিক্রিয়াকে রসায়নের যে সংকেত দিয়ে আমরা প্রকাশ করি, যেমন ধরো এখানে একটা সংকেত দিয়ে প্রকাশ করা হয়েছে, এটাকে আমরা রাসায়নিক সমীকরণ বলি। কি বলি বলতো? এই যে এখানে দেখো, রাসায়নিক সমীকরণ বলি। একটা রাসায়নিক সমীকরণের 2টা অংশ থাকে। একটা থাকে হচ্ছে ভাই বিক্রিয়ক, আরো পাবা, আমরা যাচ্ছি রাসায়নিক বিক্রিয়ার ওখানে যাব, এই লেকচারের ভিতরে আছে। একটা থাকবে হচ্ছে বিক্রিয়ক, যেটাকে আমরা বাম দিকে লিখবো, এবং এখানে থাকবে হচ্ছে উৎপাদ। এখানে কি হবে? উৎপাদ মানে যা কিছু তৈরি হচ্ছে। আর বিক্রিয়ক কি? যারা মিলে তৈরি করতেছে বা যারা বিক্রিয়া করতেছে। আর উৎপাদ হচ্ছে যা কিছু তৈরি হচ্ছে। বিক্রিয়ক একাধিক হইতে পারে, উৎপাদও একাধিক হইতে পারে। বিক্রিয়ক একটা হইতে পারে, উৎপাদও একটা হইতে পারে, এর আরো বেশি হইতে পারে। বিক্রিয়ক যদি একাধিক হয়ে যায় তখন আমরা, বা উৎপাদ যদি একাধিক হয়ে যায় তখন তাদের মাঝে আমরা প্লাস সাইনটা ইউজ করি, এই যে ধনাত্মক চিহ্ন ইউজ করি। দেখো কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক দ্রব্য উৎপন্ন দ্রব্যের প্রতীক সংকেত এবং কতগুলো চিহ্ন প্লাস মাইনাস এর ইকুয়ালের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয়, তাকে রাসায়নিক সমীকরণ বলে। তো যদি একাধিক হয়, উৎপাদ একাধিক হইছে বা বিক্রিয়ক একাধিক হইছে, ধরে নেওয়া হচ্ছে যে দেখো এখানে কার্বন মনোঅক্সাইড আছে প্লাস অক্সিজেন আছে, দিয়ে তৈরি করতেছে কি? কার্বন ডাই অক্সাইড। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া মাত্র শিখাইলেন কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2, এনে CO কেন হইলো ভাইয়া? কথা হচ্ছে ভাই, এটা কার্বন ডাই অক্সাইড না। কার্বন 2টা যোজনী দেখায়, 2 একটা 4 একটা। তো এখানে অল্প পরিমাণ যখন অক্সিজেন পাবে, ধর 4টা কার্বন, একটা কার্বনের কয়টা লাগে? ধর 4টা লাগবে না? ধর মানে মানে আলটিমেটলি তো কার্বনের যোজনী হচ্ছে 2, অক্সিজেন মানে অক্সিজেনের যোজনী 2, কার্বনের হচ্ছে ভাই 4। তাহলে আলটিমেটলি তুই চিন্তা করে দেখ, একটা কার্বন আসলে কয়টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হবে? 2টার সাথে। অক্সিজেনের পরিমাণ যদি কম থাকে ভাই, তখন কি হয়? অল্প অক্সিজেন দিয়ে কার্বন মনোঅক্সাইড তৈরি করে।
কিছু হচ্ছে ব্যতিক্রম জিনিসপাতি আছে, তার ভিতরে ধরে নিই এটা একটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা একটু হালকা করে মনে রাখলাম। যখন মনো অক্সাইড, অল্প অক্সিজেন, যখন হচ্ছে অপূর্ণ দহন বলা হয় এটাকে। ওই যে দেখি না আমরা যে দহনে আসলে দাউ দাউ করে আগুন জ্বলতেছে না, ধোঁয়া বেশি বের হচ্ছে, ওইটা হচ্ছে অপূর্ণ দহন। বুঝলি ভাই? তো ধর এই যে একাধিক বিক্রিয়ক, তাহলে আমরা মধ্যখানে প্লাস ইউজ করছি, তারপরে ইউজ করতেছি কি এই যে একটা তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন, ওকে, এটার সাহায্যে আমরা ইউজ করতেছি। দেখো এখানে বলতেছে কি বিক্রিয়ক পদার্থ হলো রাসায়নিক বিক্রিয়া সংঘটনের পূর্বাবস্থা, এবং বিক্রিয়াজাত পদার্থ হলো, বিক্রিয়াজাত হলো রাসায়নিক বিক্রিয়া সংঘটনের পরের অবস্থা। বিক্রিয়াজাতই হচ্ছে আমাদের উৎপাদ, হ্যাঁ, পরবর্তী অবস্থা। রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু ধ্বংস বা নতুন করে সৃষ্টি হয় না, পরমাণু শুধু পুনর্বিন্যাস ঘটে। এক্স্যাক্টলি, জাস্ট কি ঘটে? পুনর্বিন্যাস ঘটে, কোনো নতুন পদার্থ ধ্বংস বা সৃষ্টি হবে না। এবং উদ্দীপ মানে বাম পাশে বা বিক্রিয়কে যা যা আছে, ডান পাশে সেম মৌলই থাকা লাগবে, যৌগ আলাদা হবে। এখানে বাম পাশে মৌল কে কে আছে ভাই বলতো? কার্বন আছে, অক্সিজেন আছে। ডান পাশে কি এমন কোনো মৌল আছে কার্বন আর অক্সিজেন ছাড়া? হাইড্রোজেন চলে আসছে, এমন হইছে? হইছে? নিশ্চয়ই না। তার মানে বাম পাশে যে মৌলগুলো আছে ডান পাশেও একই মৌল থাকবে, জাস্ট যৌগের চেঞ্জ হবে। ওখানে কার্বন CO ছিল, কার্বন মনোক্সাইড ছিল, ওখানে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, CO2 হয়েছে। এই যে এই ডিফারেন্সগুলা, এই যে এখানে এখন বাকি আলাপ বলা আছে। দেখো, রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থগুলো স্ব স্ব প্রতীক বা সংকেত সমীকরণটি তীর চিহ্নের বাম দিকে লেখা হয়, মানে বিক্রিয়ক থাকে কোথায়? বামে। আর বিক্রিয়াজাত পদার্থগুলো স্ব স্ব প্রতীক বা সংকেত সমীকরণ চিহ্নটি তীর চিহ্নের ডান পাশে লিখতে হয়। মানে উৎপাদ লিখবো আমরা ডানে, বিক্রিয়ক লিখবো কি আমরা বামে, মধ্যখানে দিব কি? তীর চিহ্ন। একাধিক বিক্রিয়ক বা একাধিক উৎপাদ হলে কি দিব মধ্যখানে? তাদের প্লাস। দেখো, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের মাঝে যোগ চিহ্ন দেওয়া হয়। ওকে, কোন বিক্রিয়কের অণুর সংখ্যা একাধিক হলে অণুর সংকেতের আগে সেই সংখ্যা লেখা হয়। যদি সেখানে একাধিক অণু লাগে, যেমন ধরো এই বিক্রিয়াটার দিকে যদি লক্ষ্য করো, কার্বন মনোক্সাইডের কয় অণু লাগে? আমাদের 2 অণু লাগে। তাহলে আমাদের 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা আবার বিক্রিয়ার সমতাকরণের হিসাব, যেটা আমরা কিছু কোয়েশ্চেন সলভ করার পরে যাব। আবার এই একই লেকচারের ভিতরে তুমি বিক্রিয়া, মানে আমরা তো এখানে আমাদের ক্লাসটার হাফ কমপ্লিট করবো ইনশাল্লাহ, এই লেকচারের ভিতরে তুমি এখানে বিক্রিয়া কতগুলা বিক্রিয়া হয় সে অনুযায়ী সে সংখ্যা পর্যন্ত যেতে পারবা। তো আমি ওই পর্যন্ত যাওয়ার আগে তুমি যখন হচ্ছে 4-5 ধরনের বিক্রিয়া তুমি দেখবা, তখন ওখানে আরামসে এগুলা আরো ক্লিয়ার হয়ে যাবে। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন বসানো হয়। মানে তীর চিহ্ন দিতে পারো, সমান চিহ্ন দিতে পারো, বাট মেক শিওর যদি সমান চিহ্ন দাও তাহলে বিক্রিয়াকে অবশ্যই সমতাকরণ করতে হবে। তবে এই ক্ষেত্রে উভয় পাশের পরমাণু সমতাকরণ প্রয়োজন হয়। সমতাকরণ বলতে কি? এই যে এখানে দেখো, এখানে যেমন সমান দিছে না, তার মানে বাম পাশে তুমি কার্বন অক্সিজেন সংখ্যা ক্যালকুলেশন করে দেখো, ডান পাশের কার্বন অক্সিজেনের সংখ্যা সমান হবে। বাম পাশে কার্বন আছে কয়টা? এই যে 2টা কার্বন। ডান পাশে কয়টা? দেখো 2টা কার্বন। অক্সিজেন আছে কয়টা? ডান পাশে 4টা। 2 2 দুগুণা 4। এখানে দেখো এই যে এখানে আছে 2টা, এখানে আছে 2টা, কয়টা আছে? 4টা। মিলাতে হবে, তাহলে তুমি ইকুয়াল দিতে পারো। আর যদি না মিলাও তাও হবে, বাট তখন তোমাকে ইকুয়াল দেওয়া যাবে না, তীর চিহ্ন দিতে হবে। ওকে, বিক্রিয়ার আগে বিভিন্ন পদার্থের অণুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে, বিক্রিয়ার পরে গঠিত অণুগুলোর ভিতরে ঠিক তত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকতে হবে। তাই সমীকরণের উভয় পক্ষের মৌলের পরমাণুর সমতা আনার জন্য প্রতীক সংকেতগুলো প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এই যে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করছে না, এখানে 2 দ্বারা একে গুণ করছে, আমি তো একে চাইলে গুণ করতে পারতাম, করছি? করি নাই, কারণ এটাকে গুণ করার প্রয়োজন পড়ে না। তোমাকে সমতাকরণের জন্য বিভিন্ন স্টেপ গ্রহণ করতে হবে, যেটা আমি একটু পরে যে দেখাবো। ওকে, চলো কিছু কোয়েশ্চেন সলভ করি, একটু ব্রেন স্টর্ম করি। এই কপার সালফেট এর সংকেত কি? ওরে কঠিন কোয়েশ্চেন, লেখ ভাই। কপার আর সালফেট জিনিসটা কি ভাই বলতো? এই তো কপারের নরমাল যোজনী তুমি তো দেখছি, কপারের 2টা যোজনী থাকে, একটা আস একটা ই। কপারের যেটা খুব নরমাল যোজনী সেটা হচ্ছে আসলে 2। সব থেকে বেশি ব্যবহৃত যেটা যোজনী সেটা কত? 2। শিখে রাখলা। তাহলে সালফেটেরও যোজনী কত ছিল ভাই বলতো? 2। এটাও 2, এটাও কত? 2। এখন কমন সংখ্যা 2 দ্বারা তো ভাগ, তার মানে কপার সালফেট। এই যে কপার সালফেট, শেষ। এটাই কি আমাদের রাইট অ্যান্সার না? কপার সালফেট, এ। ডান। নেক্সট, 2 মোল সোডিয়াম, 2 মোল না, 2 পরমাণু সোডিয়াম চিন্তা কর, 1 পরমাণু হচ্ছে ক্লোরিন, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড। সমীকরণে উৎপাদ কোনটা? এই যে উৎপাদ কি আমার এটা না? সমীকরণের ডান পাশে যেটা থাকে সেটা আমার উৎপাদ না? তাহলে উৎপাদ কোনটা? এটা না? এগুলা এগুলা কি আলাদা করে উৎপাদ না? এটা উৎপাদ না, এটাও না, এগুলো তো বিক্রিয়ক। এটা সব কটি দেওয়া আছে, আবার ভুল। সি। পরেরটা, ফসফেট মূলকের যোজনী কত? মনে আছে রে? এমনি কি পড়তে বললাম? তার চার্জই ছিল তার যোজনী, তার মানে কত? 3। ক্লিয়ার? নেক্সট, নাইট্রিক অ্যাসিডের অণুতে কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে? ভাই ভালো করে বুঝ, নাইট্রিক অ্যাসিডের সংকেতটা কি? HNO3। তোর মনে আছে তো হাইড্রোজেনের যোজনী কত ভাইয়া? হাইড্রোজেনের যোজনী কত ছিল বলতো ভাইয়া? হাইড্রোজেনের যোজনী ছিল হচ্ছে 1, নাইট্রেটের যোজনী ছিল কত? 1 1 না?
তাহলে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন মানে হচ্ছে বেসিক্যালি আলাদা কিছুই না, যতগুলো হাইড্রোজেনকে সরানো সম্ভব। হ্যাঁ, তো অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন থাকে নর্মালি সেগুলোকেই সরানো সম্ভব হয় যদি সেটা তার সর্বোচ্চ সংখ্যক যোজনী দিয়ে তৈরি হয়। নাইট্রেট আর নাইট্রাইট ভালো করে বুঝো, নাইট্রেট আর নাইট্রাইট দুইটারই তো যোজনী এক, সর্বোচ্চ সংখ্যক যোজনী তো একই আছে, ওইটা দিয়েই তো তৈরি হয়েছে, মানে সর্বোচ্চ সংখ্যক অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। দেখ অক্সিজেন পরমাণু সর্বোচ্চ সংখ্যক দিয়েই তৈরি আছে, তার মানে এখানে যে একটা হাইড্রোজেন আছে এটাকে রিপ্লেস করা পসিবল। তাই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন হচ্ছে একটা, জয়টা আছে তয়টাই। সালফিউরিক অ্যাসিডের কথা যদি চিন্তা করো, H2SO4 কয়টা? দুইটা সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেনকে সরানো যাবে। HCl এর কথা যদি চিন্তা করো কয়টা? একটাকে সরানো যাবে এমন। ওকে, এখানে বলতেছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি? ওরে কঠিন, অ্যামোনিয়াম NH4 প্লাস ক্লোরিন, এটা যোজনী কত ছিল? 1, তাহলে এরও যোজনী 1, এরও যোজনী 1, তার মানে তো তুমি তো আদান প্রদান করলেও 1 1, দ্যাটস ওয়াই কি জাস্ট NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাই কি সংকেত না? অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। দেখছো কত উল্টাপাল্টা কঠিন মঠিন করে কি একটা অবস্থা করে বিধি খিচড়ি করে রাখছে। ডান। এরপরে আবার কপার সালফেটের যৌগের যোজনী মানে সংকেত কোনটা? এই যে কপার সালফেট তো এই, আর কিছু আছে? আর কিছু নাই আমাদের। ওকে, নাইট্রোজেন হাইড্রোজেনের কথা বললাম, কপার সালফেট এটাও দেখলাম আমরা, আমাদের ডান। এরপরে আমরা যাব হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের হিসাবটাতে, এই যে রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণের হিসাবটাতে এবং রাসায়নিক বিক্রিয়ার কিছু প্রকারভেদ। তাহলে আমাদের এই পার্ট একটা শেষ হবে, আর একটা পার্ট থাকবে, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এখানে আমরা এই অংশগুলো কমপ্লিট করব। এই যে দেখো কি কি বিক্রিয়া, দেখো আমি দেখাই একটু, ওই কই গেল, এই যে এখান থেকে দেখো, খুবই জরুরি কিন্তু। রাসায়নিক বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, প্রথমে এডিশন, তোমার বইয়ে আছে এগুলা। দহন বিক্রিয়া এমনি শিখাবো ইনশাল্লাহ, আর কিচ্ছু এখানে হচ্ছে যে বাদ থাকবে না তোর। প্রতিস্থাপন বিক্রিয়া, তারপরে বিয়োজন বিক্রিয়া, এই যে কিছু বিক্রিয়া, তারপরে কিছু কোয়েশ্চেন, এটুকু সলভ করলেই আমাদের এই প্রথম পার্টটা আসলে ডান হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে রাসায়নিক বিক্রিয়া প্রথমে সমতাকরণ, এই হিসাবটা চলো শুরু করি। ওকে, তাহলে চলো শুরু করি আমরা যে যেখানে ছাড়লাম, যে রাসায়নিক বিক্রিয়া সমীকরণের যে সমতাকরণ। এখন রাসায়নিক বিক্রিয়া আসলে কে কার সাথে বিক্রিয়া করবে না করবে, কত ধরনের বিক্রিয়া হইতে পারে না পারে, এই রিলেটেড জিনিসপাতির উপর নির্ভর করে বিক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এবং এটার একটা মানে মোরলেস খুবই শর্ট ধারণা তুমি পাবা হচ্ছে 9-10-এ। 9-10-এই তুমি শর্ট ধারণা পাবা, তাহলে চিন্তা করো এই রেটটা কতটা শর্ট। বাট স্টিল আমরা এটার ভিতরেও শেখার চেষ্টা করবো। এখানে মোরলেস তোমাকে 4 ধরনের বিক্রিয়া দেখানো হবে। একটা হচ্ছে সংযোজন, যুক্ত হওয়া, বিয়োজন, ভেঙে যাওয়া, 3 নাম্বারটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন, আর 4 নাম্বার হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। তো 4 ধরনের বিক্রিয়া আমরা একটু দেখার চেষ্টা করবো। হ্যাঁ, ওটা দেখার আগে একটা রাসায়নিক বিক্রিয়া সমতাকরণের হিসাবটা একটু বুঝো। তো সমতাকরণের ক্ষেত্রে যখন তুমি আসলে বিক্রিয়কগুলোকে লিখতেছো, প্রপারলি বিক্রিয়কগুলোকে লিখতে পারতে হবে। ধরো তুমি পানি তৈরি করবা H2O, তার এখানে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করতেছে নিশ্চয়ই। এখন তুমি হাইড্রোজেনকে H লিখলা, অক্সিজেনকে O লিখলা, দিয়ে তুমি H2O কি করতে পারবা? উত্তরটা হচ্ছে না। হাইড্রোজেন কি H আকারে থাকে, অক্সিজেন কি O আকারে থাকে? সেটাও তো না। কিভাবে আকারে থাকে আমরা জানি না। আমাদের যে দ্বিপারমাণবিক গ্যাসগুলো আছে সেটা তো অণু আকারে দ্বিপারমাণবিক গ্যাস আকারেই থাকবে। তাহলে তুমি আগে লিখে ফেলো যে দ্বিপারমাণবিক গ্যাসগুলা কারা কারা, তাহলে তোমার জন্য লেখাটা সহজ হবে। দ্বিপারমাণবিক গ্যাসের হিসাবটা যদি করো, তাহলে একেবারে শুরুর অংশের ভিতরে থাকবে কে? একেবারে শুরুর অংশের মধ্যে থাকবে হচ্ছে আমাদের হাইড্রোজেন H2, অক্সিজেন O2, নাইট্রোজেন N2, তারপরে আসে ভাই ফ্লোরিন F2, আসে হচ্ছে ভাই ক্লোরিন Cl2, ব্রোমিন Br2, আয়োডিন I2। এই সকল গ্যাসগুলো আমাদের কি দ্বিপারমাণবিক গ্যাস, মানে এটা দ্বিপারমাণবিক আকারে থাকে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করে আসলে কি? বিক্রিয়ক যেটা তৈরি হয়, এটা কি H2O2 দুইটাই হয়ে যাবে? না, আমরা তো জানি আমাদের একটা যৌগ লেখার সময়, একটা যৌগ ফর্ম করার সময় কিভাবে ফর্ম করতে হয় ভাই বলতো? লিখলি প্রথমে H+O, হাইড্রোজেনের যোজনী কত? 1, অক্সিজেনের যোজনী কত? 2, তাহলে যৌগটা হবে কি এক্স্যাক্ট H2O, পানি হচ্ছে এই রকম হবে H2O। এখন যখন তুই H2O লিখলি ভাই, তখন দেখতেছিস যে অক্সিজেন আছে একটা, আর এখানে যদি আমরা চিন্তা করি তাহলে অক্সিজেন আছে হচ্ছে আমাদের দুইটা এখানে, তো আমার তো বিক্রিয়া সমতা হয় নাই। বিক্রিয়া সমতা করবো কেমনে? ধর আমি হচ্ছে যে বিক্রিয়াটা এরকম ভাবে লিখলাম যে H2 প্লাস O2 দিয়ে, মনে কর ভাই আমি বিক্রিয়াটা লিখতেছি হচ্ছে H2O এমন, H2O এমন লিখতেছি, বুঝছিস? এখন এই বিক্রিয়ার দিকে যদি চিন্তা করা যায় বা এই বিক্রিয়ার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো এখানে আমাদের হাইড্রোজেন দুইটাই আছে, অক্সিজেন দুইটা ছিল, দুইটা হ্যাঁ নাই। কারণ আমার কথা হচ্ছে এইখানে তুমি চাইলে এখন মানে এই যে বিক্রিয়ক মানে যেগুলো সিঙ্গেল এন্টিটি, যাদের মধ্যে যোগ দেওয়া আছে, এটাই তো সিঙ্গেল এন্টিটি, এটার সাথে যদি আমরা আধা গুণ করি, হাফ, তাও কিন্তু আমার বিক্রিয়াটা সমতা হয়ে যায়। সমতা হয়ে গেছে না? সমতা হয়ে গেছে না? এখানে দুইটা অক্সিজেন পরমাণু ছিল, 2 গুণিত হাফ মানে কত? 1, তার মানে অক্সিজেন একটা H2।
সমতা হয়ে গেছে। এখন কথা হচ্ছে তুমি তো এরকম ভাবে আসলে পছন্দ করো না, তুমি যে জিনিসটা পছন্দ করো সেটা হচ্ছে টোটালটাকে আমি এবার 2 দ্বারা গুণ করি, এটা কিন্তু তোমার সমানের মতন কাজ করতেছে, মানে বিক্রিয়ার বাম পাশ ডান পাশ 2 দ্বারা যদি গুণ করো তাহলে কি হবে, 2টা H2 প্লাস হাফ আর 2 দ্বারা গুণ করলে কত হয়ে যায় আমাদের, শুধু অক্সিজেন। তখন এখানে তুমি আসলে কি দিবা, এই যে তীর চিহ্নটা দিলা, তারপরে এখানে বলতে পারো কত, 2টা H2O। এবার দেখো ভাইয়া সবাই কিন্তু সমান হয়ে গেছে, সবাই সমান হয়ে গেছে। মানে তুমি যদি প্রথমত এই যে এই সংকেতটাকেই H2 প্লাস O2 দিয়ে হচ্ছে ধরে নে H2O, এখানের ভিতরেই এটাকে আগে 2 দ্বারা গুণ করতে, এটাকে 2 দ্বারা গুণ করতে, তাও সমতা হয়ে যেত। আমি সমতা করার পরে ইচ্ছা মতন সংখ্যা দ্বারা গুণ করি না কেন, সমতা তো হবেই, হয়েছে না? আমি এটা ভগ্নাংশ রাখতে চাই নাই, দ্যাটস ওয়াই সমতা করে পরে আবার 2 দিয়ে গুণ করছি, এটাই হচ্ছে সমতাকরণের নিয়ম। সো তোমার বেসিক টার্গেট থাকবে হচ্ছে আগে মানে একটা একটা করে মিলাবা, বাট মিলানোর আগে মাথায় রাখবা যেটা হচ্ছে মানে বড় অণু মানে যেখানে একাধিক মৌল আছে ওটার সাথে পরে গুণটুন করবা, ওটার সাথে পরে গুণটুন করবা, বুঝছো? ওখান থেকে যৌগটাকে আগে মিলাবা। আর সিঙ্গেল যেটা ওটাকে রেখে দিবা। যেমন আমি তোমাকে আরেকটা বিক্রিয়ার কথা বলি, যখন তুমি সমান চিহ্ন দিয়ে দিলা তখন মানে সমতা হয়ে গেলে কিন্তু তুমি সমান চিহ্ন দিতে পারো। এবার আমি একটা বিক্রিয়ার কথা বলি, দেখো এই বিক্রিয়াটা দেখো, CH4 প্লাস অক্সিজেন দিয়ে তৈরি হয় যে জিনিসটা সেটা হচ্ছে এটা কিন্তু একটা দহন বিক্রিয়া, একটু পরে আমি দহন বিক্রিয়াতে যাব। যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভাই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে প্লাস পানি তৈরি হচ্ছে। তো একটা রাসায়নিক বিক্রিয়া লিখতে হলে আসলে তোমাকে জানতে হবে কোন বিক্রিয়ায় কি কে কে বিক্রিয়া করে কি কি উৎপাদ তৈরি হয়, তিনটা জিনিস জানতে হয়, দুই ভাবে জানতে হয়। আমি এটা যাচ্ছি বা বুঝাচ্ছি, থাম। এবার এখানে এর দিকে একটু লক্ষ্য কর ভাইয়া, এর দিকে একটু লক্ষ্য কর, লক্ষ্য করে দেখলে বুঝবা এই বিক্রিয়াটা তো আমার সমতা নাই। হাইড্রোজেন এখানে কত ছিল, 4 ছিল, এখানে কত আছে, 1 আছে, সমতা তো নাই। যদি আমরা সমতা করতে চাই আমরা কি করতে পারি, বললামই আগে যে আগে বড় অণুগুলাকে মিলাবা। বামে যেটা আছে, বামে হাইড্রোজেন আছে হচ্ছে 2টা, এখানে আছে কয়টা, 4টা। তার মানে 4টা হাইড্রোজেন যদি আমি মিলাতে চাই আমি কত করব, 2 দ্বারা গুণ করে দিব। 2 দ্বারা যদি আমি গুণ করে দিই, যা বিক্রিয়া মিলেই গেছে, শেষ। দেখো 4টা হাইড্রোজেন ছিল, 4টা হাইড্রোজেন হয়ে গেছে, 2টা অক্সিজেন হয়েছে, 2টা অক্সিজেনই আছে, ডান, মিলে গেল। বুঝা গেছে? এই যে এই উপায়গুলা, এগুলো একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এবার চলো আমরা রাসায়নিক বিক্রিয়ার ভাগের ভিতরে ঢুকি। রাসায়নিক বিক্রিয়া কত প্রকারের, কি কি পড়তে হবে। ওকে, চলো আমরা বিক্রিয়ার প্রকারভেদগুলোতে যাই। ধরো আমরা প্রথমে আমরা যে 4টা বিক্রিয়া পড়বো, কি কি পড়বো, সংযোজন, হ্যাঁ, বিয়োজনটা সব শেষে পড়বো, যে সংযোজনের পরে পড়বো আমরা দহন, প্রতিস্থাপন, এক একটাতে এক এক রকমের আলাপ আলোচনা আছে, বুঝছো? আর এটা হচ্ছে বিয়োজন, এমন। তো সংযোজনে যে জিনিসটা বলা হয় বিয়োজনে এটার উল্টাটা বলা হয়, বুঝছো? সংযোজনে যে জিনিসটা বলা হয় বিয়োজনে বলা হয় এক্স্যাক্ট এর উল্টা। সংযোজনে যা বলবো বিয়োজনে বলা হবে এক্স্যাক্ট এর উল্টা। ওকে, হিসাবটা এখানে যেমন হয়ে আছে সেটা হচ্ছে যে সংযোজনের ভিতরে আমি যা বলতেছি বিয়োজনে হবে তার উল্টা। সংযোজন বিক্রিয়ার সিম্পল হিসাব হচ্ছে এক বা একাধিক বিক্রিয়ক, এক বিক্রিয়ক দিয়ে আসলে হবে না। সংযোজন বিক্রিয়া মানে আমার একাধিক বিক্রিয়ক লাগবেই। একাধিক বিক্রিয়ক অনুযুক্ত হয়ে নতুন একটা ভিন্ন রাসায়নিক ধর্ম বিশিষ্ট একটা উৎপাদ পরিণত করতেছে, তখন সেটা সংযোজন বিক্রিয়া হয়ে গেল। দেখো এই যে ফেরাম এবং সালফার বিক্রিয়া করে আমার ফেরাস সালফাইড তৈরি করতেছে। এখানে আসলে ফেরাস সালফাইড কেন, ফেরামের তো 2টা যোজনী হতে পারে, সালফারের যোজনী 2 না, এবং দেখো এখানে কোনো যোজনী ব্যবহার করা হয়নি, মানে এটা ফেরামেরও 2 সালফারেরও 2, এটা ব্যবহার করা হয়েছে। তার মানে এটা ফেরাস সালফাইড। এটা যদি ফেরিক সালফাইড লিখতাম আমি, তাহলে কি করতে হতো আমাকে, Fe2S3 এমন লিখতে হতো না, ফেরিক সালফাইড এমন লিখতে হইতো। তাহলে এটা হচ্ছে আমার সংযোজন বিক্রিয়া। এক বা একাধিক, একটা দিয়ে সম্ভব না সংযোজন বিক্রিয়া, অবশ্যই একাধিক বিক্রিয়ক মৌল বা অণু যুক্ত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা নতুন যৌগে পরিণত হচ্ছে, তখন সেটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলবো। দেখো এ ধরনের রাসায়নিক পরিবর্তন যেখানে একাধিক পদার্থ বলাই হচ্ছে একের অধিক একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি রাসায়নিক পদার্থ তৈরি করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। এটা হচ্ছে আমাদের অ্যাডিশন রিঅ্যাকশন, সংযোজন বিক্রিয়া, অ্যাডিশন রিঅ্যাকশন, সংযোজন বিক্রিয়া, অ্যাডিশন রিঅ্যাকশন, সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার কথা? ওকে, এখানে দেখো আরো কিছু কথা, দুটি যৌগ যুক্ত হয়েও কিন্তু সংযোজন বিক্রিয়ার মাধ্যমে নতুন আরেকটি যৌগ তৈরি হতে পারে। যেমন অ্যামোনিয়ামের সাথে হাইড্রোজেন ক্লোরাইড যুক্ত হয়ে, এই যে অ্যামোনিয়াম যৌগের সাথে দুইটা যৌগ যুক্ত হয়েছে, দুইটা যৌগও সংযোজন বিক্রিয়া দিতে পারে। বললামই তো, এক বা একাধিক যৌগ বা মৌল, এগুলা যৌগ বা অণু, আর এগুলাতে কি ছিল ভাই, মৌল বা পরমাণু ছিল না? হ্যাঁ, তো এক বা একাধিক যৌগ বা মৌল পরস্পর যুক্ত হয়ে যখন সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটা যৌগ তৈরি করতেছে, সেটাকে আমরা কি বলতেছি, সংযোজন বিক্রিয়া। যেমন অ্যামোনিয়া আর এই যে HCl দিয়ে তৈরি করতেছে কি তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে অ্যামোনিয়াম দেখেছো, এখানে কিন্তু অ্যামোনিয়াম ফরমেশনটা হইলো, অ্যামোনিয়া ছিল, ওখান থেকে এই হাইড্রোজেন সহ এখানে অ্যামোনিয়াম যে যৌগমূলক NH4+ এটা তৈরি হয়েছে, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করছে। ওকে, এটার একটা অপর নাম হচ্ছে ভাই নিশা দল, মাথায় রেখো, কাজে দিবে, নিশা দল।
মিশাদল, এটা একটা ঊর্ধ্বপাতিত যৌগ, মানে তাপ দিলে ঊর্ধ্বপাতিত যৌগ, তাপ দিলে ডিরেক্ট কোথায় চলে যায়? তাপ দিলে ডিরেক্ট হচ্ছে যে গ্যাসে চলে যায়, মানে তাপ দিলে তরল হয় না, ডিরেক্ট গ্যাসে। আবার গ্যাস থেকে তুমি লিকুইফাই করবা বা মানে করবা, তাপ কমাবা, দেখবা সলিড হয়ে গেছে ডিরেক্ট। মানে নর্মালি একটা যৌগ কি হয়, কঠিন থেকে তাপ দিলে প্রথমে তরল হয়, তরল থেকে তারপরে হচ্ছে গ্যাসে যায়, বাট কঠিন থেকে যেটা ডিরেক্ট গ্যাসে যায় তাদেরকে বলা হয় হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তনে ঊর্ধ্বপাতিত যৌগ, গ্যাস। এটা যায় কারা? এরা এই দুই পাপিবান্দা, এরকম এই ঊর্ধ্বপাতিত যৌগগুলা এরকম একটা ফরমেশন দেখায়। ক্লিয়ার? ওকে, এখন চলে আসো আমরা দহন বিক্রিয়াতে যাই। তাহলে সংযোজন বিক্রিয়ার হিসাবটা বুঝলাম। সংযোজন বিক্রিয়া কি ছিল? একাধিক মৌল বা একের অধিক মৌল বা যৌগ মিলে যুক্ত হয়ে যখন একটা সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটা পদার্থ তৈরি করতেছে বা একটা নতুন অণু তৈরি করতেছে, সেটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলতেছি। দহন বিক্রিয়ার হিসাবটা কি? দহন বিক্রিয়ার সংজ্ঞাটা যদি আমরা লিখতে চাই তাহলে সেটা হবে হচ্ছে কোনো মৌল বা অণুকে, কোনো মৌল বা যৌগ বা যেটাকে বলি আমরা অণুকে আর কি, অণুকে অক্সিজেন এর উপস্থিতিতে দহন করে, দহন বিক্রিয়া তাহলে দহন না বলে আমরা জারিত বলি, জারিত করে তার অক্সাইডে পরিণত করায়, তার অক্সাইড, ওই মৌল হইলে মৌল অথবা যৌগ হইলে যৌগ, তার অক্সাইডে পরিণত করা, এটাই হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। মানে যেটা থাকবে তার আমরা অক্সাইডে পরিণত করব। যেমন ধরো এখানে সালফার আর অক্সিজেন বিক্রিয়া করতেছে, দিয়ে কি তৈরি করলো বলো তো? তাহলে সালফার ডাইঅক্সাইড। সালফারের আরেকটা তৈরি হওয়া পসিবল, সেটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, SO3। সালফার, আবার সালফারের যোজনী কিন্তু আমরা একটাই দেখছি 2, বাট টু বি অনেস্ট সালফারের যোজনী 4ও হয় 6ও হয়। এটা যেহেতু অধাতু তাই এর ক্ষেত্রে আস বা ইক গ্রহণযোগ্য না। এখানে আবার বলো না সালফারাস মানে হচ্ছে 2, সালফারিক মানে হচ্ছে 6, না, আস বা ইক অনলি ধাতুর ক্ষেত্রে গ্রহণযোগ্য। ওকে, সালফার তো একটা অধাতু, সালফারের যোজনী আবার এই 3টা হয়, বুঝছো? এখানে যেমন সালফারের যোজনী হচ্ছে 4 ব্যবহার হয়েছে, এখানে যেমন সালফারের যোজনী কত ব্যবহার হয়েছে বলো তো? 4। এখানে কত ব্যবহার হয়েছে বলো তো ভাইয়া? 6 এমন ব্যবহার হয়েছে। এখানে 6 ব্যবহার হয়েছে বলেই তো সালফারের হচ্ছে 6, অক্সিজেনের হচ্ছে 2, দেখো তো এমন থাকে না? তাহলে এটা কত থাকে? SO3 এমন থাকে। আর এখানে 4 ব্যবহার হয়েছে, এই যে S2O4, তাহলে এটা কত থাকে? সালফার ডাইঅক্সাইড এমন থাকে। ওকে, আবার দেখো এই যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করাচ্ছ, বললাম কি কোন মৌল বা অণুকে অক্সিজেনের উপস্থিতিতে জারিত করে তার অক্সাইডে পরিণত করা, সেটাই হচ্ছে কি? দহন বিক্রিয়া। তাহলে এটা কি হয়ে গেল? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়ে গেল, তার অক্সাইডে পরিণত করা। তার অক্সাইডে বলতেছি না, সালফারের সাথে বিক্রিয়া করে সালফারের ডাইঅক্সাইড তৈরি করলা, তার অক্সাইডে পরিণত করছো। এই হচ্ছে হিসাব, বুঝা গেছে? MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। এই এরপরে চলে আসো ভাইয়া প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার হিসাবটা যেমন, সেটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। এই ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনও বলা হয়। প্রতিস্থাপন বিক্রিয়ার মানে হচ্ছে সংযোজন বিক্রিয়াতে কি হলো, এক বা একাধিক অণু যুক্ত হইলো, এমন ছিল না? প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে কোনো মানে একাধিক অণুর বিক্রিয়া হবে, অবশ্যই একাধিক অণু থাকতেই হবে, মাস্ট। একাধিক অণুর ক্ষেত্রে কোন বিক্রিয়ক অণুর মধ্যে কেউ একজন প্রবেশ করবে এবং ওই বিক্রিয়ক অণু থেকে কেউ একজন বাইরে চলে যাবে। বিক্রিয়ক অণুর মধ্যে কেউ একজন প্রবেশ করবে এবং বিক্রিয়ক অণু থেকে কেউ একজন বাইরে চলে যাবে। ধরো আমি এই বিক্রিয়াটার কথা বলতেছি, ভালো করে দেখো। এখানে ছিল হচ্ছে জিঙ্ক, এখানে হচ্ছে কপার সালফেট। এই আসবে কপারকে সরায়া, কপারটা লিটারালি আলাদা হয়ে যাবে এবং এটা তৈরি হবে হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার, এমন একটা যৌগ। এই বিক্রিয়াটা এরকম দেয়। তাহলে এই যে বিক্রিয়াটা হলো, এটা কি আসলে বলো তো? প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে এইখান থেকে এই পাবলিককে লিটারালি প্রতিস্থাপিত করে দিল না কপারটাকে, এবং ওই জায়গাটা কে দখল করছে? জিঙ্ক এসে দখল করছে না? তাহলে এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার হিসাবটা কি? প্রতিস্থাপন বিক্রিয়ার হিসাবটা হচ্ছে মানে কেউ একজন কোন একটা মানে একাধিক অণু বা মৌল বিক্রিয়া করবে এবং ওই মৌলটা ওই অণু থেকে কাউকে একজন বের করে দিয়ে নিজে ওই জায়গাটা দখল করবে, নিজে ওই জায়গার ভিতরে প্রবেশ করবে। এখানে দেখো কি বলে, এই সকল বিক্রিয়া যেখানে একটি মৌল কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে সরিয়ে নিজে ওই স্থান দখল করে, নতুন যৌগ তৈরি করে, তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। কোনো একটা মৌল কোনো একটা যৌগ থেকে অপর কোনো একটা মৌলকে সরিয়ে নিজে ওই স্থানটা দখল করে একটা নতুন যৌগ তৈরি করে, সেটাকে আমরা কি বলতেছি? প্রতিস্থাপন বিক্রিয়া বলতেছি। এটাই হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। সেম টু সেম বিক্রিয়াটা এখানে দেওয়া আছে, যে ধরো ফেরাম বিক্রিয়া করতেছে কার সাথে? কপার সালফেটের সাথে। ফেরাস সালফেট তৈরি করতেছে আর কপার আলাদা হয়ে যাচ্ছে। ওকে, আমি এই বিক্রিয়াটা কিন্তু এমনও দিতে পারি, জিঙ্ক প্লাস হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড H2SO4, এখান থেকেও কিন্তু আমাদের জিঙ্ক সালফেট তৈরি হয়। জিঙ্ক সালফেট প্লাস
হাইড্রোজেন গ্যাস এমনও তৈরি হয়। বুঝছো? এই হচ্ছে এখানকার আলাপ। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে। এরপরে একটা অংশ আছে যে অংশটাকে বোঝাচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। এটা লিটারালি সংযোজন বিক্রিয়ার এক্সাক্ট উল্টো। বিয়োজন বিক্রিয়াটা হচ্ছে এখানে একাধিক অণু থাকার প্রয়োজন পড়ে না, একটা অণু থেকে নরমালি একটা অণু থেকে ভেঙে একাধিক অণুতে পরিণত হওয়া। এই যে ধরো একটা অণু থেকে ভেঙে যে সকল বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগ উৎপন্ন হয় তাদেরকে আমরা বিয়োজন বিক্রিয়া বলি। এটা হচ্ছে আমাদের ডিকম্পোজিশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন, এটা হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন এমন, বা এলিমিনেশন রিঅ্যাকশন এমন। দেখো ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর, এটাকে যদি তুমি হিট দাও বা তাপ দাও কি তৈরি হবে জানো? ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এখানে দেখো এটা কিন্তু কার্বনেটটা কি ছিল, একটা যৌগমূলক ছিল না, ওটা কিন্তু ভেঙে গেছে। নরমালি কিন্তু ভাঙে না, নরমালি এটা ওই যৌগমূলক আকারেই কাজ করে। এই যে দহন বিক্রিয়া টিক্রিয়া যেগুলো আছে না, তারপরে হচ্ছে এই যে বিয়োজন বিক্রিয়া, এগুলা ক্ষেত্রে শুধুমাত্র ভাঙে। মাথায় রাখবা, যৌগমূলক যদি আমরা বিক্রিয়া সংজ্ঞানাক্ত করতে পারো তাহলে বুঝতে পারবা যৌগমূলক কেবল দহন বা বিয়োজন বিক্রিয়ায় ভাঙে বা চেঞ্জ হয়, এই কথাটা আমরা মাথায় রাখলাম। ঠিক আছে? যৌগমূলক কেবল দহন বা বিয়োজন বিক্রিয়ায় ভাঙে বা চেঞ্জ হয়। এই যে যেমন বিয়োজন বিক্রিয়া ছিল, ভাঙছে, ঠিক আছে এমন। বাট অন্য বিক্রিয়ার ক্ষেত্রে এটা যদি একটা প্রশমন বিক্রিয়া হতো, যেমন প্রশমন বিক্রিয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এই প্রশমন বিক্রিয়াটা পাবা তুমি আবার 9 নাম্বার চ্যাপ্টার, এই যে 9 নাম্বার না, তোমাদের একটা অম্ল ক্ষার সমতা আছে না 10 নাম্বার চ্যাপ্টার প্রবাবলি, ওইটাতে পাবা। ওকে। আবার দেখো কপার কার্বনেটকে তাপ দিল, কপার অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পরিণত হয়। এটাও তাহলে দেখছো একজন ভেঙে এটা তৈরি করতেছে এমন। এই বিক্রিয়াটা যদি উল্টা ভাবে ঘটতো, কপার অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড যোগ করে কপার কার্বনেট হতো, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতাম? সংযোজন বিক্রিয়া বলতাম না? উল্টা ভাবে যদি ঘটতো, এটাকে, এই বিক্রিয়াটা যদি এই বরাবর ঘটে সেটাকে বলা হয় হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী। হ্যাঁ, এই বিক্রিয়াটা যদি পশ্চাৎমুখেও ঘটতে পারে তাহলে এটাকে বলবো আমরা কি বলতো? এই বিক্রিয়া যদি পশ্চাৎমুখে ঘটে তাহলে সেটাকে বলবো হচ্ছে বিপরীতমুখী বা পশ্চাৎমুখী, বিপরীতমুখী এমন। এবং ধরো আমি একটা বিক্রিয়া দেখাই তোমাকে, এই যে N2 প্লাস 3H2 দিয়ে আমি লিখলাম হচ্ছে 2NH3, এই যে অ্যামোনিয়া তৈরি করার যে বিক্রিয়াটা ইকুয়ালস দিয়ে লিখলাম একেবারে, এটাকে কি বলি আমরা? সংযোজন বিক্রিয়া। সেম বিক্রিয়াটা যদি আমি এরকম ভাবে দেখাই যে এই যে 2NH3 মনে করো তোমার ভাঙলো, ভেঙে N2 নাইট্রোজেন তৈরি করলো প্লাস 3H2 তৈরি করলো, দুইটা হাইড্রোজেন তৈরি করলো, তাহলে এটাকে কি বলবো? আমরা বলবো, এটাকে কি বলবো বলতো? এটাকে অবশ্যই আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। ডান? এই ছিল আমার 4 ধরনের বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া আমি এখানে বলবো না। প্রশমন বিক্রিয়া হচ্ছে অম্ল আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে, এটা নিয়ে আলাদা আলাপ আছে। ধর এই যে একটা বিক্রিয়া, কপার কার্বনেট ভেঙে কপার অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, ওরে কঠিন কোশ্চেন, কি বিক্রিয়া এটা? বিয়োজন বিক্রিয়া। নেক্সট, এই একটা বিক্রিয়া, বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? সংযোজন, দহন, প্রতিস্থাপন, বিয়োজন। এই কোশ্চেনটা যথেষ্ট কনফিউজিং। কেন কনফিউজিং বলতেছি? জিনিসটা হচ্ছে যে তোমাকে আমি দহন বিক্রিয়ার কথা কি বলছিলাম? অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে সেটার অক্সাইডে পরিণত করা। এটা তো আসলে অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে অক্সাইডে পরিণতই করা হয়েছে। তাহলে এই বিক্রিয়াটাকে H2+O2, এই বিক্রিয়াটাকে আমরা H2O যে তৈরি করতেছি, এটাকে আমরা সংযোজন বলবো নাকি দহন বলবো? সংযোজনও তো হয়, এ আর এ যুক্ত হয়ে কি সংযোজন তৈরি করতেছে না? যুক্ত হয়ে একটা অণু তৈরি করতেছে না? তার মানে সংযোজন হবে নাকি দহন হবে? হবে হচ্ছে সংযোজন। কারণটা আমি একটু বলি। কারণটা হচ্ছে দহন বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হয়েছিল, যেটার কথা বলছিলাম, দহন বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস উজ্জ্ব থাকে, সেটা হলো যে ওই বিক্রিয়াটাতে একে তো তাপ উৎপন্ন হয়, সেটা ঠিক আছে, তুমি হচ্ছে আসলে অক্সিজেনের উপস্থিতিতে এটাকে পুড়াও বা কম্বিউজ করো। এখানে কিন্তু পুড়ায়া তুমি পানি পাবা এরকম না, অক্সিজেন আর হাইড্রোজেন মিলায়া বিক্রিয়া করতে হবে। অক্সিজেন আর হাইড্রোজেন মিলায়া বিক্রিয়া করতে হবে, এখানে পুরানোর কোনো কনসেপ্ট নাই। দ্যাটস ওয়াই এটা আসলে পানি তৈরি করছে। এরকম কনফিউজিং আর বেশি নাই। যেমন ধরো হচ্ছে আমি যদি এই বিক্রিয়াটার কথাও বলি, Mg প্লাস অক্সিজেন, এই বিক্রিয়াটাকে কি বলবো তুমি? ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, এটা সংযোজন নাকি দহন? টু বি অনেস্ট এটার উত্তর দুইটাই হওয়া সম্ভব, কিন্তু আলাদাভাবে অন্য কিছু করার মতন কিছু নাই। এটার উত্তর কিন্তু দুইটাই হওয়া সম্ভব, বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? সংযোজন। কারণ আগে সংযোজন হচ্ছে মেজর প্রকারভেদ, আসলে আগে সংযোজন, তার মধ্যে যে দহন, অক্সিজেনের উপস্থিতি থাকার জন্য, তারপরে যেখানে অক্সিজেনের উপস্থিতি আছে দ্যাটস ওয়াই সেটা হচ্ছে দহন। দ্যাটস ওয়াই রাইট আনসারটা কোনটা আসতেছে? সংযোজন। ওকে, নেক্সট, এই একটা বিক্রিয়া তৈরি করতেছে, এটা কেমন বিক্রিয়া? সংযোজন। অ্যামোনিয়া প্লাস HCl কি তৈরি করতেছে? অ্যামোনিয়াম ক্লোরাইড।
অ্যামোনিয়াম কিন্তু আমাদের একটা যৌগমূলক, আর ক্লোরিন এটারও যোজনী এক, এটারও যোজনী এক, দ্যাটস ওয়াই অ্যামোনিয়াম ক্লোরাইড। ডান। নেক্সট, নিচের কোনটি বিয়োজন বিক্রিয়া? এই যে দেখ, এটা কি বলবি? দহন বিক্রিয়া, মানে সংযোজন প্লাস দহন। ম্যাগনেসিয়াম সালফিউরিক অ্যাসিড, এটা কি? দেখতো ভাইয়া প্রতিস্থাপন না? এই যে দেখ, এই যে এই বিক্রিয়াটা ভেঙে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে এটা যে পশ্চাৎমুখী যে বিক্রিয়াটা সেটা ঘটাইছে ওরা, অ্যামোনিয়াম ক্লোরাইড এটাকে কি করছে? ভাঙছে। এটাকে ভেঙে কিসে পরিণত করছে? অ্যামোনিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সরি, NH3 প্লাস হচ্ছে HCl, NH3 প্লাস হচ্ছে HCl, NH3 প্লাস হচ্ছে HCl। সো তার মানে এটা কি হচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে। রাইট আনসারটা কি? সি। ওকে, নিচের কোন বিক্রিয়াটি সঠিক? চলো দেখি সঠিক বিক্রিয়াটা কি। তুমি দেখো বিক্রিয়ক আর উৎপাদের সংকেতগুলো ঠিক আছে না? সালফার মনোঅক্সাইড বলে কিছু আছে? নাই। S2 তো না ভাই, শুধু S, তার মানে এটাও তো ভুল হয়ে গেল। আচ্ছা, S প্লাস অক্সিজেন দিয়ে সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ এই তো এটাই তো তোমার হচ্ছে যে রাইট আনসার। রাইট আনসার তো এটাই। এটা কি রাইট? অক্সিজেনের সামনে কি 2O থাকে নাকি আগে O2 থাকবে? 2O দিতে পারি আমরা, বাট এখানে 2 দিতে হবে যদি আমাদের সংখ্যাটা ঠিক থাকে। তাহলে রাইট আনসার কোনটা হবে বলতো ভাই? সি। ডান। এবার রাসায়নিক বিক্রিয়ার তাপশক্তির রূপান্তর এবং যে অংশটা ছিল হচ্ছে আমাদের ওই তড়িৎ কোষের কথা, সেটাকে আমরা পার্ট 2 এর ভিতরে কমপ্লিট করব, যেন আমাদের মনোযোগ আসলে ধরে রাখতে পারি আমরা। ক্লিয়ার? সো তাহলে অবভিয়াসলি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা এখানে বলতে পারি পার্ট 2 স্টার্টস। সো এখানে তোমাদের জন্য একটা সিম্পল সাজেশনই থাকবে যে যতটুকু তুমি কমপ্লিট করতেছো আসলে, হ্যাঁ, সেটার প্রপার কনসেপ্টটুকু তো মাস্ট, এটা তো বুঝছোই কনসেপ্ট। সেটা থেকে হচ্ছে যে নোট তৈরি করা, ওই নোটটাকে বারবার করে রিভাইজ করা, রিভিশনের পরে সেখান থেকে তুমি দিতে যাওয়া হচ্ছে আমাদের কোর্সের ভিতরে এক্সাম দেওয়া আছে, এক্সাম দেন প্র্যাকটিস, অথবা প্র্যাকটিস করে তারপরে রিভিশন, কোনো ইস্যু নাই। বাট তোমার এই ফুল সাইকেল যেন এটা চলতে থাকে, তাহলে ইনশাল্লাহ হবে। বুঝা গেছে? ওকে, সো দেখা হবে নেক্সট ইনশাল্লাহ নেক্সট পার্ট 2 এর ভিতরে। টিল দেন সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।